আমি বর্তমানে যে জায়গাতে আছি, আমি তো শাকিব খান হতে পারবো না, বরঞ্চ আমি শাকিব খানের সিনেমা দেখি ওই পর্যন্তই আমার জন্য ঠিক আছে। শাকিব খান হওয়াটা তো আমার ভেতর থেকে আসে না। তা আমাকে শাকিব খান হতে হবে কোন দুঃখে? যারা জব খুঁজছে কিংবা যারা একটা জব করছে আরো বেটার জব পেতে চায়, তাকে প্রথমেই বুঝতে হয় যে আমার আসলে কোন ধরনের জবগুলো আমার জন্য সুইটেবল। বাংলাদেশে কেউ যদি জব খুঁজতে চায়, তার অবশ্যই বিডি জবসে একটা প্রোফাইল থাকতে হবে। সো একজন ক্যান্ডিডেট যখন জব সুইচ করতে চায়, তার ইন্ডাস্ট্রি সিলেকশন, তার কোম্পানি সিলেকশন, তার ডকুমেন্টেশন, তার ইন্ডাস্ট্রি রিসার্চ, কোম্পানি রিসার্চ, হ্যাবিট বিল্ডিং, A to Z যত সলিউশন, ওয়ান টু ওয়ান কোচিং, মক ইন্টারভিউ, A to Z সব রকমের সাপোর্ট কর্পোরেট দিয়ে থাকে। তখন তাকে দুইটা কাজ করতে হবে। মোটা কমানোর জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা কি? একটা হচ্ছে আপনাকে খাওয়াকে ডিসিপ্লিনের ভেতরে আনতে হবে, দুই হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। তো স্কুলে টিচাররা পড়িয়ে দেওয়ার পরে আমরা কেন বাসায় টিচার রাখি? আমার মতে ক্যারিয়ার গাইডলাইন নেওয়া উচিত আপনার ক্লাস 8-9 থেকে। তো পাশের বাসার আন্টির ছেলে সায়েন্স নিয়েছে, কাজেই তোমাকেও সায়েন্স। যেমন আমার পরিচিত আমার একজন ক্লায়েন্ট আছেন, উনি সিএসসি পড়ছেন। সিএসসি পড়ে ওনার কাছে কোডিং ভালো লাগে নাই, উনি আবার ল পড়তে গেছেন। বিজনেস মানে ব্যবসা, অ্যাডমিনিস্ট্রেশন মানে পরিচালনা। তার মানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনাকে একটা মাস্টারি লেভেলের দক্ষতা এনে দিতে পারে কে? এমবিএ। আরো মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যারা পড়াবে তারাও কেউ কোনোদিন ব্যবসা করে, কোনোদিন বিজনেস করে নাই। তার মানে আপনি ব্যবসা শিখতে যাচ্ছেন, শিখতে গিয়ে আপনি আসলে ব্যবসা কিছুই শিখতে পারতেছেন না, উল্টা আপনারই নিয়ে একটা বিশাল ব্যবসা হয়ে যাচ্ছে। এটা আপনি আবার টের পাচ্ছেন। যেটা হচ্ছে বাংলাদেশে অটো চালক যে কয়জন, ইঞ্জিনিয়ারও সেই কয়জন আপনি ঘুরে ফিরে পাবেন। আমার মেয়ের মাঝে মধ্যে ইমান দুর্বল হয়ে যায়, সে কখনো কখনো আপনার ইউটিউবার হতে চায়, কখনো কখনো আবার ডাক্তারও হতে চায়। হ্যাঁ, বিকজ আই ওয়াজ নেভার বর্ন টু গো ফর এ জব। তো তখন আমার মনে হলো যে তাহলে আমার যে চেহারা সুরত তাই দিয়ে বড় জোর আমার কাছে মানুষ সিভি রাইটিং এর ট্রেনিং করতে আসতে পারে। আমরা তো বলি 90 দিন বা 3 মাস, কিন্তু 3 মাস পর্যন্ত যাওয়া লাগে না, 1-2 মাসের ভিতরেই তার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেত। কেপিআইটা হচ্ছে আপনার পারফরমেন্সকে ইন্ডিকেট করে কোন কোন প্যারামিটার গুলা, সেগুলা। যেমন ধরেন আপনার ভিতরে উপস্থাপনা করার কোয়ালিটি আছে, আপনি জীবনে কোনোদিন উপস্থাপনা করতে বসলেনই না, আপনার লজ্জা লাগে এই কারণে। তাহলে আপনি কি কখনো বুঝতে পারবেন যে আপনার ভিতরে আদৌ উপস্থাপনা করার কোয়ালিটি আছে? এটা টং দোকানের কফি এবং নর্থ এন্ডের কফির মধ্যে আকাশ পাতাল ব্যবধান না? আকাশ পাতাল ব্যবধান, পরিবেশগত সবকিছু মিলাই। আবার নর্থ এন্ডের কফির সঙ্গে কিন্তু সেরাটনের কফিরও কিন্তু ওই রকমই ব্যবধান। এই লেখাটাকে যদি আপনি উল্টা করে পড়েন, যে ভালোবাসি তোমায় আমি, বাংলা আমার, এইভাবে যদি আপনি উল্টা করে পড়েন, আপনি যদি লেখাটাকে উল্টা করে পড়েন, ক্যামেরা ধরে একটা কথা বলেন, কথা বলার পরে আপনি দেখবেন যে আপনার নিজের ভিডিও দেখে নিজের পছন্দ হইতেছে না, মনে হইতেছে যে এইটা আমি ইন্টারভিউ দিতে যাব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের শো অন্টারপ্রেনার নিউজ প্রেজেন্স রুট টু রাইজ। আমি আছি আপনাদের সাথে সালসারুল মাহমুদ, এবং আজকে আমাদের গেস্ট নিয়াজ আহমেদ ভাইয়া। উনি কর্পোরেট আজকের সিইও। তো ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি এবং দর্শকবৃন্দ আপনাদেরকেও শুভেচ্ছা। ইনশাল্লাহ সুন্দর একটা এপিসোড আপনারা উপভোগ করতে যাচ্ছেন। তো নিয়াজ ভাইয়া, কর্পোরেট আসলে মানুষদের বা ক্যান্ডিডেটদের কিভাবে সাহায্য করছে? অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি যারা মার্কেটে জব সিকার, যারা জব খুঁজছে কিংবা যারা একটা জব করছে আরো বেটার জব পেতে চায়, সো তাদের সকল রকমের সাপোর্ট একটা সিঙ্গেল স্টপ সলিউশন আমাদের কর্পোরেটর প্রোভাইড করে থাকে। যেমন ধরেন কেউ যখন একটা জব সুইচ করতে চায়, তাকে প্রথমেই বুঝতে হয় যে আমার আসলে কোন ধরনের জবগুলো আমার জন্য সুইটেবল। যেমন আজকে সকালবেলাও আমাদের একজন ক্লায়েন্ট এসেছেন, সো উনি কনফিউজড যে ওনার পড়াশোনা করেছেন উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে, কিন্তু এখন উনি কনফিউজ যে ওনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না, ওনার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে। এখন উনি কি ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করবে, নাকি টেক্সটাইলে যাবে, নাকি টেক্সটাইল এবং ওয়েব ডেভেলপমেন্ট দুইটাই বাদ দিয়ে নতুন আর কোনো সেক্টরে গিয়ে উনি ক্যারিয়ার করবে? তাহলে প্রথমত তাকে বুঝতে হবে যে আমি আসলে কোন সেক্টরে কি ধরনের ক্যারিয়ার গড়তে চাই সেটা। সেই সিদ্ধান্তটা নেওয়ার পরে তাকে একটা জব খুঁজতে হবে। জব খোঁজার জন্য তো আপনি মানে বিভিন্ন কোম্পানিগুলোতে গিয়ে গিয়ে নক করে করে তো আর জব পাবেন না। আপনাকে আপনার একটা ডকুমেন্ট পাঠাতে হবে যেখানে আপনার ক্রিডেন্সিয়ালস, আপনার অ্যাচিভমেন্টস, আপনার স্কিলস, আপনার কন্ট্রিবিউশনস, এই ইনফরমেশন গুলো যেখানে থাকবে, যেটাকে আমরা সিভি বলি, যেটাকে আমরা সিভি বলি বা রেজুমেই বলি।
সো এইটা থাকবে। এইটার পাশাপাশি বর্তমানে যারা গ্লোবালি জব খুঁজতে চায় তাদের জন্য একটা জরুরি প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। বাংলাদেশে কেউ যদি জব খুঁজতে চায় তার অবশ্যই বিডি জবসে একটা প্রোফাইল থাকতে হবে। এর পাশাপাশি বর্তমান সময়ে ভিডিও রেজুমিটাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো ভিডিও রেজুমিতে কি হয়, আপনার নিজের সম্পর্কে আপনি ক্যামেরার সামনে বসে কিছু পার্টিকুলার কোয়েশ্চেনের উত্তর দিবেন এবং সেটা পরবর্তীতে আপনি গুগল ড্রাইভে আপলোড করে বিভিন্ন রিক্রুটারের কাছে পাঠাবেন। সো এইটা সেকেন্ড ফেজে গেল একজন চাকরি প্রার্থীর টোটাল ডকুমেন্টেশন। থার্ড ফেজে গিয়ে তাকে কি করতে হবে, কোম্পানি রিসার্চ করতে হবে যে আমার আসলে কোন কোন কোম্পানিতে আমি জব খুঁজছি, সেই কোম্পানিগুলো কি কি, ইন্ডাস্ট্রিগুলো কি কি, ওই কোম্পানির এইচআরে কারা কারা আছে, তাদের ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো খুঁজে তার একটা প্রপার কোম্পানি রিসার্চ করতে হবে। ফোর্থ স্টেজে গিয়ে তাকে কি করতে হবে, তাকে হ্যাবিট বিল্ড করতে হবে যে আমার নেক্সট জব সুইচ করতে চাচ্ছি, তার মানে এখন আমার একটা জব হচ্ছে, জব সুইচ করার জন্য যা কিছু করতে হবে সবকিছু করা, এবং প্রত্যেকটা কাজ যেন আমি ডেইলি করছি কিনা এটাকে আমাকে প্রত্যেকদিন ট্র্যাক করতে হবে। সো একজন ক্যান্ডিডেট যখন জব সুইচ করতে চায় তার ইন্ডাস্ট্রি সিলেকশন, তার কোম্পানি সিলেকশন, তার ডকুমেন্টেশন, তার ইন্ডাস্ট্রি রিসার্চ, কোম্পানি রিসার্চ, হ্যাবিট বিল্ডিং, A to Z যত সলিউশন, 1-to-1 কোচিং, মক ইন্টারভিউ, A to Z সব রকমের সাপোর্ট কর্পোরেট দিয়ে থাকে। আচ্ছা, মানুষ কেন আসলে ক্যারিয়ার কোচিংটা নেবে বা এটা কি দরকার? এইটা খুব সিম্পল। যেমন ধরেন যে আপনি জানেন যে আপনার কেউ যদি এখন মোটা হয়ে যায়, কেউ যদি এখন হেলদি হয়ে যায়, ফ্যাট যেটাকে বলি আমরা, তখন তাকে দুইটা কাজ করতে হবে। মোটা কমানোর জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা কি, একটা হচ্ছে আপনাকে খাওয়াকে ডিসিপ্লিনের ভেতরে আনতে হবে, দুই হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। সো ইউ নো ইট। কিন্তু তারপরেও আমাদের কেন জিমে যাওয়া লাগে, কেন নিউট্রিশনিস্ট লাগে, কেন আমাদের ফিটনেস কোচ লাগে? কারণ কোনো মানুষ পৃথিবীতে বাই নেচার কোনো মানুষ একা একা ডিসিপ্লিন ধরে রাখতে পারে না। ডিসিপ্লিন ধরে রাখার জন্য তার একজন সঙ্গী দরকার, তার একজন মেন্টর দরকার, তার একজন কোচ দরকার যার কাছে সে অ্যাকাউন্টেবল থাকবে। যেমন ধরেন আমরা যখন স্কুলে পড়ি, স্কুলে তো আমাদের টিচাররা ক্লাসে পড়াই দেয়। তো স্কুলে টিচাররা পড়িয়ে দেওয়ার পরে আমরা কেন বাসায় টিচার রাখি, আমরা কেন বিভিন্ন কোচিং সেন্টারে যাই? বিকজ স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি এরা একটা গদ বাঁধা পড়া সবার জন্য সমানভাবে পড়িয়ে দেয়। স্কুলে টিচারের পক্ষে 50-60টা ছেলে পেলে থাকলে তাদের ভিতরে কার লেখা খারাপ, কার কথা বলা খারাপ, কার উচ্চারণ খারাপ, এগুলো তো আলাদা আলাদাভাবে গিয়ে প্রত্যেককে ওই গ্রুমিংটা করা সম্ভব হয় না। যার কারণে তখন কি হয়, তারা বাসায় টিচার রাখে, তারা কোচিং এ ভর্তি হয়। কোচিং এ বলেন বা বাসায় টিচার রাখা বলেন, তারা কি করে, আপনাকে পার্সোনালাইজড সার্ভিসটা দেয়। ঠিক আপনার যেই যেই জায়গাগুলোতে উইকনেস ওইটাকে তারা ধরে ধরে কাজ করে পার্সোনালাইজড ওই সার্ভিসটা দেয়। যখন আপনাকে একজন পার্সোনালাইজড আপনার সঙ্গে সবসময় আঠার মতো লেগে থাকে, তখন আপনার একটা বেটার অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়। যেমন আপনি কি দিনে 10টা জবে অ্যাপ্লাই করছেন, আপনাকে যদি প্রত্যেকদিন রাত্রে কেউ একজন জিজ্ঞাসা করে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এটা যদি আপনাকে প্রত্যেকদিন কেউ একজন জিজ্ঞাসা করলো, তখন কি হলো যে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটিটা, একা একা থাকার চাইতে এই অ্যাকাউন্টেবিলিটিটা বৃদ্ধি পেল। তো এই কারণে একজন মানুষের অ্যাকাউন্টেবল থাকার কারণে, ডিসিপ্লিনড থাকার কারণে, একজন এক্সপার্ট বা একজন কোচ বা একজন মেন্টরের সান্নিধ্যে থাকলে তার ভেতরে ওই যে ডিসিপ্লিনটা, তার ভেতরে ওই যে রেগুলারিটিটা, তার ভেতরে ওই যে অ্যাকাউন্টেবিলিটিটা, ওইটাকে আরো মেনটেন করা সহজ হয়, সম্ভব হয়, এবং তার পক্ষে দ্রুততম সময়ে রেজাল্ট পাওয়া পসিবল হয়। আচ্ছা, ঠিক কোন বয়স থেকে আসলে ক্যারিয়ার গাইডলাইনটা নেওয়া উচিত? আমার মতে ক্যারিয়ার গাইডলাইন নেওয়া উচিত আপনার ক্লাস 8-9 থেকে। কেন? বিকজ বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বড় ক্যারিয়ারের একটা সিদ্ধান্ত হয়ে যায় ক্লাস 9-এ উঠলে। কখন? সায়েন্স নেব, আর্টস নেব না কমার্স নেব। একটা মানুষ যখন সায়েন্স নেয়, সায়েন্স নেওয়া এরকম আমি বহু মানুষকে চিনি যাদের পরবর্তীতে আর বিজ্ঞান পড়তে ভাল লাগে না। একটা মানুষের কোন জিনিসটা করতে ভাল লাগে, কোন জিনিসটা করতে ভাল লাগে না, এটা আর্লি এজের থেকে কিন্তু বুঝতে পারাটা খুবই জরুরি। তো আপনি কিছুদিন বিজ্ঞান পড়লেন, তারপরে আপনি কমার্সে গেলেন বা আর্টসে গেলেন, আপনার এই রাস্তা খোলা। কিন্তু যারা আর্টস কমার্সে ভর্তি হয় তাদের জন্য কিন্তু আর ব্যাকে কোনো দিকে আসার কোনো রাস্তা খোলা নাই। সো ওই একটা সময় থাকে খুব গুরুত্বপূর্ণ, যে সময় মানুষকে আসলে একজন এক্সপার্টের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া উচিত। আমরা ওপিনিয়ন নিই কি কার কাছ থেকে? তো পাশের বাসার আন্টির ছেলে সায়েন্স নিয়েছে, কাজেই তোমাকেও সায়েন্স সায়েন্স নিতে হবে। দিতে হবে। আমাদের ওপিনিয়নের জায়গা হচ্ছে এইটা। অথবা কারো যদি মামাতো, খালাতো, চাচাতো, ফুফাতো এর ভিতর থেকে কেউ যদি সায়েন্স টায়েন্স নিয়ে থাকে, তাহলে এইভাবে হচ্ছে
আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে আর প্রেশারাইজ, সোসাইটিটাও একটু হ্যাঁ প্রেশারাইজ করে আমাদেরকে, ওইটা একটা ইনিশিয়াল গেল। সেকেন্ড আরেকটা কিরকম, যেমন এই যে আজকে সকালে যে আপুর সঙ্গে মিটিং করলাম, উনি কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লেন আমি ঠিক শিওর না, কারণ ওনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগে নাই, তারপরেও উনি 4 বছর যাবত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন। এই যে আপনার এখানে যখন বসা ছিলাম তখন আমার কাছে খুলনা থেকে একটা ফোন আসছে, এই ফোনে উনি বলতেছে কি যে উনিও একজন আপু, উনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, কিন্তু ওনার কাছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না এবং এই রিলেটেড উনি কোনো জব করতে আগ্রহী না। তাহলে উনি কেন এই সাবজেক্ট পড়তে গেল? তো আপনার প্রশ্নের যেটা উত্তর, যে কখন থেকে এটা শুরু করা উচিত, নাম্বার 1 স্কুল লাইফে একটা গাইডলাইন তার থাকা উচিত। নাম্বার 2 কলেজে পড়াশোনার পরে যখন একটা মানুষ ইউনিভার্সিটিতে ভর্তি হতে যায় তখন কিন্তু তার জীবনের গতিপথটা একদম মানে যে যে লাইনে যাবে তাকে কিন্তু একটা ওই লাইন কেন্দ্রিক চিন্তা ভাবনা। এখন আপনি যদি সিএসসি পড়েন, যেমন আমার পরিচিত আমার একজন ক্লায়েন্ট আছেন, উনি সিএসসি পড়ছেন, সিএসসি পড়ে ওনার কাছে কোডিং ভালো লাগে নাই, উনি আবার ল পড়তে গেছেন। কেন? কেন তাহলে উনি সিএসসিটা কেন পড়লো? 4টা বছর সময়, মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? তার ভিতরে 4টা বছর সময়, 4 বছরের পড়াশোনা অনেক জায়গায় 4 বছরে শেষ হয় না, 5 বছর 6 বছর লেগে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে একটা মানুষ যদি 60 বছর বাঁচে, তার ভিতরে যদি 5 বছর তার এভাবে নষ্ট হয়ে যায়, এবং এই নষ্ট হওয়ার পেছনে তো আগে আগে এবং পরে আরো বিভিন্ন রকমের অজুহাতে আরো সময় নষ্ট হয়। সো এই জিনিসটাকে যদি আপনি অ্যাকুমুলেট করেন, দিস ইজ দ্য বিগেস্ট স্ক্যাম অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট লস মানুষের জীবনে। আজকে সকালে যে আপু যিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে ক্ষান্ত হয় নাই, তারপরে আবার একটা এমবিএও করছে, কিন্তু ওনার ভাল লাগে কি, ওনার ভাল লাগে ওয়েব ডেভেলপমেন্ট করতে। এখন আপনি আমাকে বুঝান তো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ অ্যাকাউন্টিং এর উপরে, অ্যাকাউন্টিং এ এমবিএ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপারের মানব জীবনে কোথায় কাজে আসবে? তেমন কোথাও কাজে আসবে না। কোথাও কাজে আসবে না। তার মানে তার কিন্তু এই পুরো পড়াশোনাটা একটা লস প্রজেক্ট। এই পুরো পড়াশোনার পেছনে সে যে অর্থ ব্যয় করছে, এই অর্থ ব্যয়টা একটা লস প্রজেক্ট। গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন উনি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আবার গেছেন উনি এমবিএ করতে। এমবিএ এর মানে কি? মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তার মানে কি? বিজনেস মানে ব্যবসা, অ্যাডমিনিস্ট্রেশন মানে পরিচালনা। তার মানে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনাকে একটা মাস্টারি লেভেলের দক্ষতা এনে দিতে পারে কে? এমবিএ। এমবিএ। সেখানে আপনি কোনোদিন তো ব্যবসাই করেন নাই, তো যেখানে আপনি কোনোদিন ব্যবসাই করেন নাই সেখানে আপনি ব্যবসার অ্যাডমিনিস্ট্রেশনের কি বুঝেন? আবার আরো মজার ব্যাপার হচ্ছে, আপনাকে যারা পড়াবে তারাও কেউ কোনোদিন ব্যবসা করে, কোনোদিন বিজনেস করে। কোনোদিন বিজনেস করে নাই। তার মানে আপনি ব্যবসা শিখতে যাচ্ছেন, শিখতে গিয়ে আপনি আসলে ব্যবসা কিছুই শিখতে পারতেছেন না, উল্টা আপনারই নিয়ে একটা বিশাল ব্যবসা হয়ে যাচ্ছে, এটা আপনি আবার টের পাচ্ছেন না। তাহলে এই যে ওই আপুটা 4 বছর নিজের সময় টাকা পয়সা সবকিছু নষ্ট করলো, এর থেকে কি আসলে উনি যদি একজন এক্সপার্টের কাছ থেকে ক্যারিয়ার গাইডলাইনটা প্রথম থেকে নিতেন? হ্যাঁ, তখন তো উনি বুঝতে পারতেন যে আমার আসলে কোন সেক্টরে ক্যারিয়ার গড়া উচিত, কোনটা আমার সঙ্গে যায়, কোনটা আমার সঙ্গে যায় না। পৃথিবীতে সব পেশাই ভালো, কিন্তু সবাইকে যে সবকিছু হতে হবে এমন তো কোনো কথা নেই। যেমন আমি বর্তমানে যে জায়গাতে আছি, আমি তো শাকিব খান হতে পারবো না, বিকজ আমি শাকিব খানের মতো ফাইট শিখতে পারবো না বা শিখতে চাইবো না, আমি ওনার মতো ডান্স করতে পারবো না, আমি ওনার মতো অ্যাকশন করতে পারবো না, আমি কিছু করতে পারবো না, আমি ওটাতে ইন্টারেস্টেডই না। কিন্তু তার মানে এই না যে ওনার পেশাটাতে কোনো সমস্যা আছে, উনি ওনার পেশাতে অনেক ভালো করছেন। কিন্তু আমিও তো সেপারেটলি আরেকটা পেশায় আসছি, আমার পেশাটাও তো সম্মানজনক, আপনার পেশাটাও সম্মানজনক, আপনি আপনারটাতে ভালো করছেন, আমি আমারটাতে ভালো করছি। সো প্রথম থেকে এখন আমি যদি এখন এসে শাকিব খান হওয়ার চেষ্টা করি, তো পুরো জিনিসটাই পণ্ডশ্রম হয়ে যাবে, বিকজ আমি আসলে এটা হতে চাই না। শাকিব খান হওয়াটা আমার ভেতর থেকে আসে না, বরঞ্চ আমি শাকিব খানের সিনেমা দেখি ওই পর্যন্তই আমার জন্য ঠিক আছে। শাকিব খান হওয়াটা তো আমার ভেতর থেকে আসে না। তা আমাকে শাকিব খান হতে হবে কোন দুঃখে? আমাকে কেন এটা পড়তে হবে, আমাকে কেন ডাক্তার হতে হবে, আমাকে কেন ইঞ্জিনিয়ার হতে হবে, বা আমাকে কেন ওইটা করতে হবে? এটা তো কোনো প্রয়োজন নাই। যেমন ধরেন, আমার পরিচিত দুইজনের এক্সাম্পল বলি। একজন সিএসসি ইঞ্জিনিয়ার, উনি ইউএসএ তে যেতে চাচ্ছে। সিএসসি ইঞ্জিনিয়ার বা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ইউএসএ তে যাওয়া অনেক কঠিন ব্যাপার, কারণ অসংখ্য সিএসসি ইঞ্জিনিয়ার রাস্তাঘাটে ঘুরতেছে। খারাপ ভাষায় বলতে গেলে যেটা হচ্ছে, বাংলাদেশে অটো চালক যে কয়জন, ইঞ্জিনিয়ারও সেই কয়জন আপনি ঘুরে ফিরে পাবেন। আচ্ছা। হ্যাঁ, খারাপ লাগতে পারে, আমার অডিয়েন্সের খারাপ লাগতে পারে, কিন্তু মার্কেট সিনারিও অনেকটা এরকমই।
ঠিক আছে? আপনার ওই যে রুয়েটে বলেন বা আপনার যে কোনো ইউনিভার্সিটির কথাই বলেন না কেন, ইউনিভার্সিটিতে যে কয়টা ছেলে পেলে পড়ে আপনি দেখবেন ওই এলাকায় সে কয়টা ছেলে পেলে মানে ওই কয়জনই আবার রিক্সাও চালায়, কাজে সংখ্যাটা অনেকটা সমান সমান। যে কথাটা বলছিলাম সেটাতে আমি যদি একটু ব্যাক করি, যেটা হচ্ছে যে আমেরিকা যাওয়ার দৌড়ে হুম হুম। কতজন সিএসসি ইঞ্জিনিয়ার আছে, কতজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কতজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কতজন সিভিল ইঞ্জিনিয়ার আছে বলেন তো? অনেক বেশি। হাজার হাজার, হাজার হাজার। লাখ লাখ। ঠিক আছে, কিন্তু ফিজিওথেরাপিস্ট আছে কয়জন? তুলনামূলকভাবে কম। কয়েকশো। হুম। বাংলাদেশে ফিজিওথেরাপিস্ট পড়ায় কয় জায়গায়, স্টুডেন্ট কয়টা, ময়দান ফাঁকা। তার মানে আপনার আর্লি ক্যারিয়ারে যখন আপনি আপনার কোন সাবজেক্টটা ভাল লাগে, কোন জিনিসটা করতে ভাল লাগে, ওই জিনিসটা করে এই যে টার্গেটটাকে যদি সুষমভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যদি আমরা ভাগ করে দিতে পারতাম, তাহলে কি হতো, যে মানুষটা আজকে সিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছে, ও যদি সিএসসি ইঞ্জিনিয়ার না হয়ে একজন ফিজিওথেরাপিস্ট হতো, ওর ক্যারিয়ার তো আরো ভালো হতো। তা ঠিক। শুধুমাত্র সে এটা জানে না, বোঝে না, বা তাকে কেউ গাইড করে নাই, বা সে তার বাসাবাড়ি পাড়া প্রতিবেশীর থেকে নলেজ নিয়েছে। বাসাবাড়ি পাড়া প্রতিবেশী তারা তো তাদের এরিয়া থেকে আপনাকে সাজেশনটা না, এটা আসলে মানে সমাজে একটা সোসাইটিতে একটা স্ট্যান্ডার্ড। তুমি কিন্তু ডাক্তার হবে। হ্যাঁ, কেন? তোমার তোমার দাদা ডাক্তার ছিল, হ্যাঁ। তোমার বোন, তোমার ওই আত্মীয় এই ডাক্তার। আমার আমার মেয়েকে সেদিন জিজ্ঞাসা করছে বাসায়, আমার ওয়াইফ জিজ্ঞাসা করতেছে যে তুমি কি হবা? হ্যাঁ। তো আমার মেয়ের মাঝে মধ্যে ইমান দুর্বল হয়ে যায়, সে কখনো কখনো আপনার ইউটিউবার হতে চায়, কখনো কখনো আবার ডাক্তারও হতে চায়। হ্যাঁ, ইমান সবল থাকলে ডাক্তার, আর দুর্বল ইমানের হয়ে গেলে আবার মনে করেন যে ইউটিউবার হয়ে যেতে চায়। তো ডাক্তার হতে চায়, আমার বউ তো খুব খুশি। তো আমি তারে বুঝালাম যে তুমি একটা ডাক্তার হবা নাকি 100 ডাক্তারকে তুমি লিড দিবা, এরকম কিছু একটা করতে চাও? মানে তোমার যদি একটা হসপিটাল থাকে, তাহলে তোমার হসপিটালে ডাক্তাররা এসে বসবে, তুমি ডাক্তারদের নেতা হবা। তুমি ডাক্তাররা কে কোন চেম্বারে বসবে, কে শিশু বিশেষজ্ঞ হবে, কে অপারেশন করবে, কে হার্টের ডাক্তার হবে, কে কিডনির ডাক্তার হবে, এর প্রত্যেকটা জিনিস তুমি ইয়ে করবা। এখন তুমি কি একটা ডাক্তার হইতে চাও নাকি 100 ডাক্তারের নিজের সঙ্গে রাখতে চাও? আচ্ছা আচ্ছা। তখন আবার তার ইমান নরম হয়ে ইমান- গেছে। তখন আমার সে বলতেছে যেটা, তাহলে তো হসপিটাল দেওয়াটাই মানে বেটার, কারণ এখানে আমি অনেকগুলো ডাক্তার পাচ্ছি। তো হসপিটাল দিতে গেলে তোমাকে কি করতে হবে, ব্যবসা করতে হবে। ব্যবসা করতে হয়। তার মানে তুই ব্যবসা করতে আসো। আমি আবার বুঝবাজ দিয়ে এটাতে আবার নিয়ে আসলাম। আচ্ছা, আপনার শুরুটা কিভাবে, মানে কর্পোরেট আজকে শুরুটা কিভাবে, মানে কোন আহ, এটাকে কি বলবো, যে কোন অসুবিধা আপনি সমাজে দেখেছেন, অথবা আপনি নিজে কিভাবে মনে করলেন যে না আমি বিজনেসটা শুরু করি? আর বিজনেসটা আপনি শুরু করেছেন যেটা কিনা খুবই আলাদা একটা পেশা, রেয়ার একটা খুবই রেয়ার একটা রেয়ার পেশা, নাই বলতে গেলে। যেটা মানে বুঝতেও মানুষের কষ্ট হয়। হ্যাঁ, নাই বলতে গেলে আপনি চিন্তাও করতে পারবেন না যে হ্যাঁ। এই ধরনের একটা সার্ভিস দিয়ে, মানে এই ধরনের একটা কিছু বাংলাদেশে বিজনেসে এই ধরনের একটা বিজনেস হতে পারে আসলে বাংলাদেশে। এটা শুরুটা কোন দিক থেকে? সো অ্যাকচুয়ালি 2015 সালে আমি তো 2011-তে আমার পড়াশোনা শেষ করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এমআইএসটি থেকে। দেন আমি এমবিএ করেছি এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস এর উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি একজন সিএসসিএম সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার। এর আগে আমি পিজিডি এবং সিএসসিএ এইটার ফ্যাকাল্টি ছিলাম। তো এর পাশাপাশি আমি তো জব করেছি, 4 বছরের মতো জব করছি। তো জব করতে গিয়ে আমার কাছে জব অতটা, আমার কাছে কখনো জব ভাল লাগতো না। আমার মানে উইথ ডিউ রেসপেক্ট, যেটা হচ্ছে যে কারো কাছে গিয়ে ছুটি চাওয়ার প্রসেসটা আমার কাছে ভাল লাগতো, কারো অধীনে আপনার থাকতে থাকতে ভাল লাগতো না। এখন এইটার আপু ভালো দিকও আছে, এটার মন্দ দিকও আছে। যেমন ধরেন আপনার এখানে আমি শো করতে আসছি, আমি কিন্তু গতকালকে আপনার সঙ্গে রাত্রে যখন কথা বলি তখন আমি দিনাজপুরে দাঁড়ায় কথা বলি। তাহলে আমি দিনাজপুর থেকে ঢাকায় আসছি, ঢাকায় এসে আমি নামছি সকালবেলায় আমি বাসে করে আসছি, এসে সকালে নামছি, নেমে তারপরে হচ্ছে বাসায় গেছি, বাসায় গিয়ে আমার বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, স্কুলে দিয়ে বাসায় এসে নাস্তা করছি, নাস্তা করে তারপরে আমার 3টা কনসালটেন্সির মিটিং ছিল পরপর, মানে একটা 9:30 থেকে 10:30, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টার দিকে আবার বাবুকে স্কুল থেকে বাসায় রেখে দিছি, রেখে তারপরে হচ্ছে আপনাদের এখানে আসলাম। তো অথচ আমার সঙ্গে আমার যে টিম মেম্বার ছিল, সে কিন্তু জার্নি করে আসার কারণে আজকে হাফ ডে ছুটি কাটায়, কিন্তু সে কিন্তু আপনার দুপুর 12টার দিকে অফিসে আসছে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে জবও ভালো, ব্যবসাও ভালো, এক একজন মানুষের জন্য এক একটা জিনিস ভালো। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে চাকরিতে মনে হয় ভালো করতাম না, যার কারণে আমি জবে আসছি।
এবং আপনি যদি আমাকে পরবর্তীতে কখনো প্রশ্ন করেন যে আমার লাইফে ভুল কি ছিল, ভুল ছিল হচ্ছে জব করা। হুম। বিকজ আই ওয়াজ নেভার বর্ন টু গো ফর এ জব। জব করার ম্যাটেরিয়ালই আমি না। হুম। তো আমরা হচ্ছে কি আপনার ব্যবসা করার ম্যাটেরিয়াল। হুম। তো আমি এটা যখন বুঝলাম, আমি 2015 সালে জব ছেড়ে দিই। জব ছেড়ে দিয়ে আমার লন্ডনে সেলফোর্ড ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ হয়েছিল পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স করতে যাওয়ার জন্য। একটা সময় গিয়ে আমার যখন ভিসা টিসা লেগে যাচ্ছে, তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে দেশের বাইরে আমি আসলে সেটেল হব না। হ্যাঁ, এটা এক একজনের এক একটা ব্যক্তিগত ব্যাপার স্যাপার থাকতে পারে। তা আমি অ্যাকচুয়ালি তখন চিন্তা করলাম যে দেশের বাইরে আমি সেটেল হব না। মিনওয়াইল আমি আমার চাকরি বাকরিও ছেড়ে দিচ্ছি। তো আমি এখন চাকরিও ছেড়ে দিলাম। পরে হঠাৎ করে গিয়ে মনে হলো যে আমার সেপ্টেম্বরের 19 তারিখে ফ্লাইট, আমার হঠাৎ করে মানে আগস্টের দিকে গিয়ে আমার মনে হলো যে আমি আসলে দেশের বাইরে টাইরে যাবো না, ভিসা আসলেও আমি আর যাবো না। তো এভাবে আমি আর গেলাম না। তো না যাওয়ার কারণে যেটা হলো, তখন আমার মাথার মধ্যে চিন্তা আসলো যে কি করব। তো আমি যখন জব করতাম তখন আমার যারা লাইন ম্যানেজার ছিলেন, বস ছিলেন, কলিগ ছিলেন, আমি সিভি রাইটিং, তারপরে কেপিআই, কেআরএ, পারফরমেন্স ইভ্যালুয়েশন, মানে একজন মানুষের পারফরমেন্স কিভাবে ইভ্যালুয়েট করতে হয় এগুলোর উপরে আমার প্রায় 200+ ট্রেনিং আমার করা আছে। ব্যক্তিগতভাবে আমার 200+ ট্রেনিং, এখন তো আরো বেশি হবে কারণ একটা পার্টিকুলার টাইমের পরে গিয়ে আর গুনিও নাই। যেমন আমার একটা টার্গেট ছিল কক্সবাজারে 100 বার যাওয়া পর্যন্ত গুনবো। তো 100 বার যাওয়া পর্যন্ত গুনছি, এখন 100 বারের বেশি হয়ে গেছে। এখন আর গুনেও দেখি না যে কয়বার কোন জায়গায় কতবার যাওয়া হচ্ছে। তো এরকম তো তখন আপনার এইভাবে চললো। তো তারপরে আমি এখন আর ট্রেনিং গুনিও না। তো তখন আমার কাছে মনে হলো যে আজকের থেকে প্রায় 11-12 বছর আগের কথা। তখন আমি আরো হ্যাংলা পাতলা দেখতে ছিলাম। এখনকার মতো এখন যেটুকু যা লাগে এরকম লাগতো না। তো আমার ট্রেনিং কে করতে আসবে, প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেনিং কে করতে আসবে, সাপ্লাই চেনের ট্রেনিং কে করতে আসবে। তো তখন আমার মনে হলো যে তাহলে আমার যে চেহারা সুরত তাই দিয়ে বড় জোর আমার কাছে মানুষ সিভি রাইটিং এর ট্রেনিং করতে আসতে পারে। তো এইটাকে মাথায় রেখে আমরা প্রথমে একটু সিভি রাইটিং এর একটা ট্রেনিং নামালাম। সেই ট্রেনিং এ আমাদের কিছু লোক হলো। দ্বিতীয় আর একটা ট্রেনিং নামালাম, ওই ট্রেনিং এ আমাদের মানে লোক হলো না, লস হলো। তো তখন আমার মাথায় চিন্তা আসলো যে এই সমস্ত ট্রেনিং ট্রেনিং এগুলো করানো যাবে না, মানুষকে পয়সা নিয়ে সিভি লিখে দিতে হবে। তো এভাবে আমরা প্রথমে সিভি লেখার জন্য চেষ্টা করছি। তো কেউ আমাদের কাছে কাজ দেয় না। হঠাৎ করে আপনার গুলশান একে ব্র্যাক অফিস ছিল, ব্র্যাক তখন, ব্র্যাক আড়ং, ওই অফিসে আমাদের একদিন আমাকে একজন লিঙ্কডইন থেকে মানে লিঙ্কডইন থেকে আমার নাম্বার পেয়ে আমাকে ডাকে। তার কাছে গেলাম, তার সিভিটা লিখে দিলাম এবং সিভিটা লিখে দেওয়ার পরে সে ইন্টারভিউ কল পেলো, জব পেলো, সে আমাকে 3,000 টাকা দিল। আচ্ছা আচ্ছা। তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে খেলে গেল যে এটা করলে তো মানুষ পয়সা দেয়, এটা তো একটা মানে বিজনেস হতে পারে যে মানুষকে তার ক্যারিয়ারে নেক্সট লেভেলে এগিয়ে দেওয়ার জন্য সিভি, কভার লেটার, বিডি জবস, লিংকডইন, ভিডিও সিভি যা কিছু আছে এগুলো তৈরি করে, এটা তো একটা সার্ভিস হতে পারে। অ্যান্ড দেন আই স্টার্টেড দিস কোম্পানি অ্যাজ পার ট্রেড লাইসেন্স। আমাদের এটা হচ্ছে আপনার 2016 সালের 1 জানুয়ারি হিসেবে আমরা ধরি, হুম। মানে ডকুমেন্টেশন অনুযায়ী। ইভেন আমাদের মনে হয় ট্রেড লাইসেন্সটা বোধহয় আরেকটু আগেও করা, কিন্তু আমরা ওই তারপরেও ফেসবুকে পেজ টেজ করে আনুষ্ঠানিকভাবে আমরা এটাকে জানুয়ারি 1, 2016 হিসেবে ধরি। তারও আরো প্রায় 1-1.5 বছর আগে থেকে আমাদের এই কার্যক্রমগুলো ব্যাকএন্ডে চলছে। তো আমরা যখন যে মাসে প্রথম কোম্পানি ফর্ম করলাম এবং এই কাজগুলো করলাম, আমাদের প্রথম মাসে 9 জন কাস্টমার আসে। আর এখন আমাদের 1 লক্ষের উপরে কাস্টমার মার্কেটে আছে। তো আপনি যেমন আমার লিঙ্কডইন প্রোফাইলে যদি যান, লিঙ্কডইনে আমার প্রায় 96,000 মানুষ আমার সঙ্গে কানেক্টেড। বাংলাদেশের 96,000 মানুষ কানেকশন লিঙ্কডইনে থাকা মানে ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং লিঙ্কডইনে আমার যেই পরিমাণ রেকমেন্ডেশন আছে, মানে মানুষজন আমাদেরকে যেই পরিমাণ রেকমেন্ডেশন দিয়েছে, অনেক মানুষের জীবদ্দশায়ও অতগুলা কানেকশনও হয়। মানে এত মানুষ আমাদেরকে রেকমেন্ড করে। এবং আপনি আমাদের ফেসবুক পেজ হয়তো কালকে দেখছেন হ্যাঁ হ্যাঁ, কথা অবশ্যই। বলার পরে, যে মানুষজন জব টপ পেয়ে মনে করেন মিষ্টি পাঠায় দিচ্ছে, এইটা পাঠায় দেয়, ওইটা পাঠায় দেয়, এবং সেটা আবার আমাকে না। বিকজ আমি এখন সিনে নাই, মানে সিনে নাই বলতে কি আমি সিনে আছি, কিন্তু যেমন ধরেন যে আমার কোম্পানিতে আপনি যদি এখন সার্ভিস নিতে যান, আপনাকে সার্ভিস দিবে তো একজন, সেলস টিম থেকে একজন, আপনার কাজটা করে দিবে অপারেশনস টিম থেকে একজন। আমি খুব বেশি সুপার প্রিমিয়াম কাস্টমার না হলে আমি ডিল করতেই যাই না, বা আমি কাজ করতেও যাই না। আচ্ছা। আমি ব্যাপারটা বোঝাতে চাচ্ছি যে আই হ্যাভ এ টিম যারা আপনাকে এত সুন্দর একটা সার্ভিস দিছে, যে সার্ভিসটা নিয়ে আপনি একটা বেটার জব পাইছেন,
জব পেয়ে আপনি আমার টিম, আমার পুরো অফিসের সব টিমের জন্য আপনি 4 কেজি 5 কেজি মিষ্টি কিনেছেন। এগুলো তো আপনি আমাদের ফেসবুক পেজে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমি আপনি আমাদের লিঙ্কডইনে গেলেও মনে করেন যে অহরহ অহরহ এই ধরনের ব্যাপারগুলো ঘটে যাচ্ছে। তো তখন আমাদের মনে হলো যে এই জিনিসটার মাধ্যমে মানে মানুষের লাইফে ভ্যালু এড করা সম্ভব। এবং একটা মানুষ 50,000 টাকা বেতনের জব পাচ্ছে, আমাদের কাছ থেকে সার্ভিসটা নেওয়ার পরে সে যখন 60-65 হাজার টাকা বেতনের জব পায়, এটা তার জন্য কত বড় একটা ব্লেসিংস না। আমরা তার জব পাওয়ার যে সময়সীমা, এই সময়সীমাটাকে কমিয়ে নিয়ে আসতে পারছি। আপনি একটা জব সুইচ করবেন, আপনার হয়তো 9 মাস সময় লাগবে, 1 বছর সময় লাগবে, আমি আপনাকে বলছি 90 দিনের ভিতরে আমি জব পাওয়ার জন্য আপনাকে যা কিছু করা দরকার সব করে দিতে পারবো। আপনাকে শুধু আমাকে মানতে হবে। আমি যে ডিসিপ্লিন বলবো, আমি যে কৌশল বলবো, আমি যে রুলস বলবো, আপনাকে আমার নিয়মটা মানতে হবে, নিয়মটা মেনে চলতে হবে। এইটা নিয়েও যেমন আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি অঙ্কে ফেল করছিলাম প্রায়। তো তখন আমাদের বাসায় এক টিচার আসলেন, উনি এসে আমাকে বলতেছে কি যে তোর তো জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই, অঙ্কে ফেল করছো। আমি বললাম যে জি স্যার। বললো যে তাইলে আমি তোর একটা জিনিস বলি। জি স্যার বলেন। কি? যে তুই 37 নম্বর উপপাদ্য 37 বার লিখবি, 38 নম্বর উপপাদ্য 38 বার লিখবি, 48 নম্বর উপপাদ্য 48 বার লিখবি, 49 নম্বর উপপাদ্য 49 বার লিখবি, 50 নম্বর উপপাদ্য 50 বার লিখবি। তারপরে আমি দেখবো যে তোর মুখস্থ হয় নাকি বোঝার সমস্যা, কি হয় না হয় এটা আমি পরে দেখবো। তো তখন আমার মাথায় আসলো যে উনি বলছে কাজটা করি। তা আমি এভাবে 48 নম্বর উপপাদ্য 48 বার লিখলাম, 49 নম্বর উপপাদ্য 49 বার লিখলাম, 50 নম্বর উপপাদ্য 50 বার লিখলাম। তো লিখে আমি দেখলাম যে বোঝা না বোঝার গুল্লি মারে জিনিস আমার মুখস্থ হয়ে গেছে। মানে জিনিসটা একদম তখন মুখস্থ আয়ত্তে হয়ে চলে গেছে। এসেছে। আচ্ছা, মুখস্থ হয়ে যাওয়ার কারণে কি হলো, পরবর্তীতে যখন আমি পরীক্ষা দিতে বসলাম, আমি এই প্রথম জীবনে উপপাদ্যের নাম্বার পাইলাম কিছু, যেটা 0 না। এর আগ পর্যন্ত আমি আজীবন উপপাদ্যে 0 মার্ক পেয়ে আসতেছি। যখন আমি উপপাদ্যে কিছু নাম্বার পেলাম, এটা আমাকে ভেতর থেকে হাই এনার্জি কনফিডেন্স পেলাম যে না, আমি তো উপপাদ্যে 0 পাওয়ার জন্য আসি নাই, উপপাদ্যে তো আমার পক্ষে নাম্বার পাওয়া সম্ভব। তো এই উদাহরণটা আপনাকে এই জন্য দিলাম। এরপরে আমি ম্যাট্রিকে A+ পাইছি, ইন্টারে A+ পাইছি, এগুলা ভিন্ন বিষয়, এগুলা তার ওই লেভেলের আলাপ না, এটা আমার করার এখানে প্রয়োজন নেই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বিপদগ্রস্ত মানুষ, চরম বিপদগ্রস্ত মানুষও যদি একজন মেন্টরের শরণাপন্ন হয়ে নিয়ম শৃঙ্খলা এবং ডিসিপ্লিনের ভিতরে আসে, তাহলে তার আমরা তো বলি 90 দিন বা 3 মাস, কিন্তু 3 মাস পর্যন্ত যাওয়া লাগে না, 1-2 মাসের ভিতরেই তার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে। ডিসিপ্লিনের ভিতরে আসতে হয়। মানুষের ফ্রাস্ট্রেশন, মানুষের হতাশা, এগুলার আসলে কোনো সীমা পরিসীমা নাই। প্রত্যেক মানুষই ভিন্ন ভিন্ন ভাবে হতাশাগ্রস্ত। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করি আপনার জীবনের হতাশা কি, আপনার জীবনেও হতাশা আছে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার জীবনেও হতাশা আছে। কিন্তু বি সো ডিসিপ্লিন, বি সো বিজি উইথ ইউর ওয়ার্ক, যে এই সমস্ত টেনশন, এই সমস্ত যন্ত্রণাদায়ক জিনিস, এগুলো তো আপনার মানে চিন্তা করারই তো সময় পাবেন না। সময় নেই ঠিক আছে। হ্যাঁ, ডিপ্রেশনে থাকা, টেনশনে থাকা। এখন আপনি টেনশন করছেন, এখন আপনি যদি বলেন যে ভাই আপনারাও 4-5 জন আসেন, বসেন, আমরা একসঙ্গে গোল হয়ে বসে টেনশন করি, এতে তো আসলে কোনো লাভ লাভ তাই না? তো এটা করেই তো আসলে কোনো লাভ, টেনশন করার জিনিসটাই লস প্রজেক্ট। তো এই যে টেনশন বলেন, ডিপ্রেশন বলেন, একটা জব না পেয়ে হতাশ থাকা বলেন, এগুলো লস প্রজেক্ট। তার চাইতে বেটার আপনি একজন প্রপার মেন্টরের গাইডলাইনে আসেন। মেন্টর আপনাকে ডিসিপ্লিন দিবে। মেন্টর বা কোচ আপনার জন্য খেলাটাকে কঠিন করে দেয়, যাতে করে মূল খেলার সময় গিয়ে যেন খেলাটা আপনার জন্য সহজ হয়ে যায়। আপনি একজন ফুটবল বা একজন ক্রিকেটের কোচের কাছে যান, সে আপনাকে ভোর 4টার দিকে মাঠে হাজির থাকতে বলবে, ভোর 4টা থেকে ভোর 5টা পর্যন্ত আপনার দৌড়াবে, আপনার কোমরে রশি বেঁধে চাকা পিছনে একটা দিয়ে আপনার দৌড় দিতে বলবে। আপনার কি মূল খেলবেন যখন, খেলার সময় কি কোমরে চাকা নিয়ে দৌড়ানো লাগে? লাগে না। তার মানে প্রশিক্ষণের ময়দানে যত বেশি ঘাম ঝরাবেন, যুদ্ধের ময়দানে গিয়ে তত কম রক্ত ঝরবে। আপনার কথার মাঝখানে আপনি দুটো ওয়ার্ড বললেন, কেপিআই আর হচ্ছে কেয়ার। এটা যদি একটু সহজ করে বল, যাতে সবাই বুঝতে পারে। ওকে, কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। যেমন ধরেন আপনি এখানে আমরা একটা পডকাস্ট করছি, তাহলে এই পডকাস্টের পারফরমেন্স ইন্ডিকেটর গুলো কি কি? পডকাস্টটা কত মানুষের কাছে পৌঁছাচ্ছে,
পডকাস্টের ভিউ কতগুলো হচ্ছে, পডকাস্ট কতগুলো শেয়ার হলো, পডকাস্টের থেকে কি পরিমাণ রিলস আসলো, রিলস গুলা কি পরিমাণ মানুষ পছন্দ করলো, এগুলো হচ্ছে আপনার কি আপনার পারফরমেন্সকে ইন্ডিকেট করে। হুম। আবার যেমন ধরেন আপনি যে উপস্থাপনা করছেন, এখন আপনার উপস্থাপনার ক্ষেত্রেও কিছু না কিছু প্যারামিটার আছে না, যে আপনার গেট আপটা কেমন, আপনার প্রিপারেশনটা কেমন, আপনার প্রশ্নগুলো জুৎসই ছিল কিনা। হ্যাঁ, যেমন ধরেন আমার লাইফে দেখা সেরা দুইটা পডকাস্টের সেরা দুইটা পডকাস্ট সেরা দুইটা পডকাস্টের মধ্যে একটা পডকাস্ট আমি বলবো, রিসেন্টলি একজনের আপনার রুম্মান রশিদ খান, উনি ঈশিতা ম্যাডামকে নিয়ে একটা পডকাস্ট করতেন, আপনি দেখবেন হয়তো। ঈশিতার কথা বলার যে ধরন, রুচিশীলতা, মার্জিতভাবে কথা বলা, মানে একদম নেক্সট লেভেলের। যেমন ওনার একটা কথা ছিল এরকম যে আপনাকে নাটক সিনেমাতে নিয়মিত দেখা যায় না কেন, তো উনি এটার উত্তর দিচ্ছেন কি, যে এক সপ্তাহ কাজ করে একটা খুব ভালো মানের নাটক করে লাখো মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার চাইতে আমার বাসায় আমার বাচ্চা রুমে পড়াশোনা করছে কিনা সেটা গেটে একটা নক করে তাকে খাওয়ারের জন্য ডাক দেওয়া, এবং সে যখন বলবে এখন আসতেছি বা 2 মিনিট পরে আসতেছি, এই বলাটা আমার একটা নাটক করার চেয়ে এই যে কথা বলার ধরনটা, এটা আমাকে বেশি মুগ্ধ করে। কথা বলার কিন্তু আসলে বিভিন্ন রকমের আর্ট আছে, আর ধরন আছে। তো এই যে উনার যে পডকাস্টটা, এটা দেখেন যে একটা কথা বলার ধরনটা কিরকম। সেম আমাদের আরেকটা পডকাস্ট আছে, ওইটা আমার কাছে খুব ভালো লাগছিল। ওইটা ছিল আমাদের আগেকার দিনে সিনেমা করতেন নায়িকা মুনমুন, ওনার একটা পডকাস্ট ছিল, এবং ওনার পডকাস্টটা শাহরিয়ার নাজিম জয় নিছিলেন, এবং ওনাকে প্যাচে ফেলার জন্য যত রকমের ক্রিটিক্যাল প্রশ্ন করা যেতে পারে সব রকমের ক্রিটিক্যাল প্রশ্ন ওনাকে করা হয়েছিল, কিন্তু উনি এত সুন্দরভাবে, এত ডিসেন্ট ওয়েতে, এত মার্জিত ভাবে, কারো কোনো রকমের কোনো বদনাম গিবত কোনো কিছু না করে এত সুন্দরভাবে অ্যান্সার করতে, মানে দুইটা জিনিস আমাকে মানে খুব মুগ্ধ করছে। আপনার যে প্রশ্ন ছিল যে কেপিআই আর কেআরএ কি, তো কেপিআইটা হচ্ছে আপনার পারফরমেন্সকে ইন্ডিকেট করে কোন কোন প্যারামিটার গুলা সেগুলা, আর কেয়ারে হচ্ছে কি রেজাল্ট এরিয়া, আপনার পারফরমেন্সটা আমি কোন কোন এরিয়াতে গিয়ে মেজার করব। ঠিক আছে, আপনার বিভিন্ন রকমের আপনার পারফরমেন্স মেজার করার বিভিন্ন ক্ষেত্র আছে না, যেমন ধরেন যে আপনার স্টুডিওতে কাজ করাটা একটা ক্ষেত্র, এডিটিং প্যানেল একটা ক্ষেত্র, তারপরে হতে পারে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন, এটা একটা ক্ষেত্র। তাহলে এগুলো হচ্ছে আপনার রেজাল্ট এরিয়া। আর ইন্ডিকেটর কি, ইন্ডিকেটর হচ্ছে যে কি পরিমাণ এনগেজমেন্ট আপনি আনতে পারলেন, কি পরিমাণ ভিউজ আপনি আনতে পারলেন, কি পরিমাণ শেয়ারস আপনি ডেভেলপ করতে পারলেন, আপনার পডকাস্টটা কতবার মানুষ মানে রিপোস্ট করলো, তার মানে কি, এগুলো হচ্ছে আপনার পারফরমেন্সকে ইন্ডিকেট করছে। যে আপনার পারফরমেন্সটা ইন্ডিকেট করবে কি, মাসে আপনার কয় টাকা সেল, নতুন করে কয়টা ডিলার ডিস্ট্রিবিউশন দিচ্ছেন, বাকির টাকা কত তুলতে পারছেন, এগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটর, আপনার পারফরমেন্সকে ইন্ডিকেট করতে পারে। আর একটা হচ্ছে এরিয়া, এরিয়া কি, একজন সেলসম্যান যদি কাজ করে তাহলে তার মার্কেট, তার ডিস্ট্রিবিউশন, ক্রেডিট রিকভারি, এগুলা কি তার পারফরমেন্স মেজার করার ভিন্ন ভিন্ন এরিয়া। এইটাই হচ্ছে আপনার কেপিআই এবং কেআরএ, এবং এই দুটার ভিতরে পার্থক্য এরকম। আচ্ছা আচ্ছা, তো একটা এভারেজ সিভি আর একটা এক্সিলেন্ট সিভি, এই দুইটার মধ্যে মূল পার্থক্য কি? ধরেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 8 বছরের, হুম। আপনার সিভিতে 15টা অ্যাচিভমেন্ট আছে, আর আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 15 বছরের, আমার সিভিতে কোনো অ্যাচিভমেন্ট নাই। হুম। তাহলে আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কাকে ইন্টারভিউতে কল করবেন? যার অ্যাচিভমেন্ট বেশি। যার অ্যাচিভমেন্ট বেশি তার, অথচ তার এক্সপিরিয়েন্স কতটুকু, মাত্র 8 বছরের। হ্যাঁ, কিন্তু তার তো অ্যাচিভমেন্টটা বেশি। তার তো অ্যাচিভমেন্ট বেশি না, তার অ্যাচিভমেন্ট গুলো ওয়েল প্রেজেন্টেড। আচ্ছা। আরেকজনের এক্সপিরিয়েন্স বেশি, হতে পারে তার অ্যাচিভমেন্টও বেশি, কিন্তু তার কাজ তো প্রেজেন্টেড না, কে জানে সে কি কাজ করছে। ধরেন আপনার আমরা সবসময় আমাদের বিজ্ঞাপনগুলোতে একটা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে দামি মাটি হচ্ছে কবরের মাটি, কারণ কবরের মাটিতে আপনি আপনার অপ্রকাশিত অনেক প্রতিভা নিয়ে কবরে চলে যান। কিরকম, যেমন ধরেন আপনার ভেতরে উপস্থাপনা করার কোয়ালিটি আছে, আপনি জীবনে কোনোদিন উপস্থাপনা করতে বসলেনই না, আপনার লজ্জা লাগে এই কারণে, তাহলে আপনি কি কখনো বুঝতে পারবেন যে আপনার ভিতরে আদৌ উপস্থাপনা করার কোয়ালিটি আছে এটা? ধরেন আপনার ভিতরে একটা বই লেখার কোয়ালিটি আছে, জীবনে আপনি কোনোদিন সাহস করে একটা বই লিখতে বসলেনই না, তাহলে আপনি যদি মরে যান, আল্লাহ না করুক, তাহলে আপনার সাথে সাথে আপনার মাথার ভিতরে যে বইটা লেখার চিন্তা ছিল, ওই চিন্তা সহ নিয়ে আপনি কবরে ঢুকে গেলেন।
যেরকম একটা খুব ফেমাস জিনিস আছে যে সাকিব আল হাসান হচ্ছে তার বাবা মা ওই যে ক্রিকেট ব্যাট মনে হয় কিনে দিত না বা ভেঙে ফেলেছিল যে পড়াশোনার জন্য, যদি পড়াশোনা করে কিছু করবি, হ্যাঁ, পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবি। তো ও যদি কখনো খেলা না খেলতো না তাহলে খেলতেন কি তাহলে উনি ওইটা হতে পারতেন না, উনি ওইটা হতে পারতেন না। ওইটাই তো আমি বললাম যে প্রত্যেককে, আমি আপনাকে একটু আগে যে উদাহরণটা দিলাম যে আমি তো সাকিব খান হতে পারবো না, আমি সাকিব আল হাসান হতে পারবো না, আমার ওটা হওয়ার তো দরকারও নাই। বিকজ আমি তো আমার এরিয়াতে ভালো করছি, আমি আমার এরিয়াতে আরো কিভাবে ভালো করতে পারি আমি সেটা নিয়ে চিন্তা করি, ওদের এরিয়াতে যে যুদ্ধ করার কি দরকার। তো ব্যাপারগুলো এইভাবে ওয়ার্কআউট করে আর কি। আচ্ছা, তো মূল পার্থক্যটা অ্যাচিভমেন্টের জায়গায় তাহলে। অ্যাচিভমেন্টের জায়গা, ওভারঅল প্রেজেন্টেশনের যে জায়গা সেটা, তারপরে আপনার কিছু থাকে যে কিওয়ার্ড গত জায়গা থাকে। হুম। তো যেমন ধরেন আপনি এখন উপস্থাপক হিসেবে আরেকটা জায়গাতে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ডকুমেন্টে ওই উপস্থাপনা রিলেটেড কিছু কিওয়ার্ড থাকতে হবে না? হ্যাঁ, তা আছে। তারপরে আপনি যেমন ধরেন আপনি এখন ডিজিটাল মার্কেটিং পদে যদি অ্যাপ্লাই করেন, তা কি উপস্থাপকের ওই সিভি দিয়েই আপনি অ্যাপ্লাই করলে জীবনেও কল পাবেন? না। আপনি তো জীবনেও কল পাবেন না। সো এই যে বেসিক চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো আপনাকে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার সময় করতে হবে। কিন্তু মূল ব্যাপার হচ্ছে আপনার নিজের স্কিল থাকতে হবে এবং সেই স্কিল এবং অ্যাচিভমেন্টের প্রপার প্রেজেন্টেশন থাকতে হবে। প্রেজেন্টেশন না থাকলে তো কেউ আপনাকে ডাকবেই না, রাইট? হুম। আপনি বাসায় 3 কেজি গরুর মাংস যেই অ্যামাউন্টে কিনে রান্না করে খেতে পারেন, আপনি একটা 500 গ্রামেরও কম, 500 গ্রাম একটা স্টেক তার চাইতে বেশি টাকা দিয়ে কিনে খাচ্ছেন, যে টাকা দিয়ে আপনি 3 থেকে 5 কেজি পরিমাণ গরুর মাংস কিনে বাসায় খেতে পারেন। কিন্তু তাহলে আপনি স্টেক খান কিসের জন্য? স্টেক একটা প্রেজেন্টেশন, রেস্টুরেন্ট একটা প্রেজেন্টেশন, একটা এলিগেন্স পরিবেশে বসে আপনার যে প্লেটটা সাজায় দিচ্ছে। আমরা নর্থ এন্ডে কফি খাই বা ক্রিমসন কাপে কফি খাই, ক্রিমসন কাপে একটা কফি খেতে গেলে 290 টাকা করে লাগে, তাহলে 290 টাকায়ও কফি, 20 টাকায়ও কফি পাওয়া যায়। আবার সেম কফি আপনি ইন্টারকন্টিনেন্টাল সেরাটনে খেতে যান, আপনার 700-800 টাকা করে লাগবে। হুম। কোনোটাই লস না, প্রত্যেকটারই আলাদা আলাদা কাস্টমার সেগমেন্ট আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি টং দোকানের কফি এবং নর্থ এন্ডের কফির মধ্যে আকাশ পাতাল ব্যবধান না? আকাশ পাতাল। আকাশ পাতাল ব্যবধান, পরিবেশগত সবকিছু মিলায়ে। আবার নর্থ এন্ডের কফির সঙ্গে কিন্তু সেরাটনের কফিরও কিন্তু ওই রকমই ব্যবধান, ব্যবধান। হ্যাঁ। হিউজ একটা পরিবেশগত ডিস্টেন্স কিন্তু আছে। আচ্ছা। প্রাইস ইজ অলওয়েজ হাই ওয়েন দ্য ভ্যালু ইজ নট ক্লিয়ার। যখন আপনি কাস্টমার কি ভ্যালু পাবে এটা যখন বোঝাইতে পারবে না, তখন সে সবসময় প্রাইস হাই বলবে। তো ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে যখন মানুষ তার কাজকে প্রপারলি প্রেজেন্ট করতে পারে না, তখন সে যত কাজই করুক না কেন তার মূল্য কি? তার তো কোনো মূল্য থাকলো না। হুম। কিন্তু সেম মানুষ, সেম কাজ, সেম স্কিল, সেম অ্যাচিভমেন্ট যখন প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারবে, তখন না তার কাজের ভ্যালু দাঁড়াবে। That's it. আচ্ছা, সফট স্কিল। সফট স্কিল বলতে আমরা কি বুঝি? আর সফট স্কিলটা আমরা হার্ড স্কিল বুঝি হয়তো বা সার্টিফিকেট, যেটা আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমরা সার্টিফিকেট অর্জন করছি। বাট সফট স্কিলটা এই যে কমিউনিকেশন, কথা বলার দক্ষতা, নিজেকে রিপ্রেজেন্ট করার যে দক্ষতা, এগুলো আসলে কিভাবে শেখা যায়? আচ্ছা, সো যেটা ব্যাপার হচ্ছে যে সফট স্কিল এবং হার্ড স্কিল এটা তো দুটো স্কিল। সো সফট স্কিল হচ্ছে আমাদের ব্যবহারগত ব্যাপার। এখন যেমন ধরেন যে আপনার সঙ্গে কথা বলছি, এখন যদি আমার কথা বলা খারাপ হয়, আমার কমিউনিকেশন যদি খারাপ হয়, প্রেজেন্টেশন খারাপ হয়, ডিসিশন টেকিং খারাপ হয়, নেগোসিয়েশন খারাপ হয়, তাহলে আমি কিন্তু কখনো আমার ব্যবসাতে আগাইতে পারবো না। আর ব্যবসাতে আগানোর জন্য কিরকম কিছু বেসিক স্কিল দরকার। যেমন ধরেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি, এক্সেলের কাজ জানি, পাওয়ার পয়েন্টের কাজ জানি, আমি বিভিন্ন সফটওয়্যারের কাজ জানি, যে ভিডিও এডিটিং এর কাজ জানে সে ভিডিও এডিটিং এর কাজ জানে, যে গ্রাফিক ডিজাইনের কাজ জানে সে গ্রাফিক্সের বিভিন্ন রকমের সফটওয়্যারের কাজ জানে। এগুলো কি? এগুলো হচ্ছে তার সব কি? এগুলো তার সবই হচ্ছে আপনার হার্ড স্কিল। কিন্তু এই হার্ড স্কিলগুলোকে কাজে লাগিয়ে সে যখন ক্যারিয়ারে একটা জাম্প করতে যাবে, একটা ব্রেক থ্রু করতে যাবে, তখন তো তার সফট স্কিল থাকতে হবে। এখন মনে করেন যে আপনার কাছে ইন্টারভিউ দিতে আসলাম, আপনি বললেন ইন্ট্রোডিউস ইউরসেলফ, এখন আমি বললাম আমি করতে পারবো না, সিভিতে তো লেখা আছে দেখে নেয়। বা বললাম আই এম অমুক তমুক। হ্যাঁ, তো এই ব্যবহার দিয়ে তো আসলে মানে খুব একটা বেশি আগানো যাবে। সো ইয়া, সফট স্কিলটা এরকম, এবং সফট স্কিলটাই অ্যাকচুয়ালি বেশি জরুরি দরকার। এবং ব্যাপারটা হচ্ছে কিরকম, কিন্তু এটা আসলে ডেভেলপ এভরি কিভাবে? স্কিল ইজ লার্নেবল, আচ্ছা। এভরি স্কিল ইজ লার্নেবল। যেমন ধরেন আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে লেখাটা,
এই লেখাটাকে যদি আপনি উল্টা করে পড়েন, যে ভালোবাসি তোমায় আমি, বাংলা আমার সোনার, এইভাবে যদি আপনি উল্টা করে পড়েন, আপনি যদি লেখাটাকে উল্টা করে পড়েন, তখন আপনার মুখের যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে। মানে যেমন ধরেন একজন মানুষের কথা বলার মুখে জড়তা আছে, তাকে কি করতে হবে, তাকে যে কোনো একটা প্যারা লেখা নেন, নিয়ে এইভাবে যে পড়ি না আমরা, আমরা তো এইভাবে এইভাবে পড়ি, আপনি লেখাটাকে উল্টা পড়েন, উল্টা পড়েন। উল্টা যখন পড়বেন, যখনই পড়া আরম্ভ করবেন, গ্র্যাজুয়ালি দেখবেন আপনার প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন গ্র্যাজুয়ালি আপনার মুখের জড়তা দেখবেন কেটে যেতে লাগতেছে। তার মানে আপনার যদি রিডিং, আপনার যদি প্রেজেন্টেশন, এই স্কিলে যদি আপনার কোনো দুর্বলতা থাকে, আপনি খুব সহজে, আপনার যদি মানে ওই যে জড়তা, এইটা যদি আপনার মূল দুর্বলতা হয়, তাহলে আপনি এটাকে এভাবে কাটাতে পারেন। আপনার যদি ভিডিওতে সামনে কথা বলায় কোনো ভীতি থাকে, আপনি প্রথম দিন ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরে একটা কথা বলেন, কথা বলার পরে আপনি দেখবেন যে আপনার নিজেরই নিজের ভিডিও দেখে নিজের পছন্দ হইতেছে না, মনে হচ্ছে যে এইটা আমি, আমি ইন্টারভিউ দিতে যাব। আপনি দ্বিতীয় দিন ধরেন, আপনি তৃতীয় দিন ধরেন, এভাবে 10 নম্বর দিন যখন আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই প্রশ্নের উত্তর যখন আপনি 10 নম্বর বাদ দিবেন, তখন আপনি দেখবেন যে আপনার নিজেকে নিজের পছন্দ হচ্ছে। এবং প্রথমবারের আপনি এবং দশমবারের আপনি সেম না। প্রথমবারের অ্যাঙ্কর হিসেবে আপনি এবং আজকের অ্যাঙ্কর হিসেবে আপনি সেম না, হ্যাঁ, একদমই। প্রতিদিনই আপনার ডেভেলপমেন্ট আসছে। তার মানে সফট স্কিল বলতে কমিউনিকেশন স্কিল বলেন, প্রেজেন্টেশন স্কিল বলেন, হোয়াট এভার, প্রত্যেকটা স্কিলই, এভরি স্কিল ইজ লার্নেবল। যে কোনো স্কিল শেখা যায়, যে কোনো স্কিল ডেভেলপ করা যায়। আচ্ছা আচ্ছা, আমাদের জেনজি সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কনফিউশন। আমি পড়াশোনা করলাম, এখন আমি কি আসলে চাকরি করতে চাই নাকি ব্যবসা করতে চাই, এটা আমি জানি না। তো এই ক্ষেত্রে আমার মধ্যে, নিজের মধ্যে কোন কোয়ালিটিস গুলার উপর ভিত্তি করে আমি চিন্তা করবো আমি কি চাকরি করব নাকি ব্যবসা করব, নাকি আসলে আমি অন্য কোনো ক্যারিয়ার ফ্রিল্যান্সিং করতে চাই, বা এটা নিজের ভেতরে কিভাবে নিজেকে নিজে কিভাবে চিনবো? নিজেকে নিজের চেনার উপায় হচ্ছে মেডিটেশন। মেডিটেশন মানে হচ্ছে মানে নিজের সাথে নিজের আত্মকথন, নিজেকে নিজে চিন্তা করা। যেমন বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের কিছু মেডিটেশন আছে, আপনার শিথিলায়ন থেকে আরম্ভ করে আরো কিছু মেডিটেশন, আপনি মেডিটেশনে জ্ঞানের মানে আপনার যে ধ্যানের, ধ্যানের গভীর স্তরে আপনার চলে যান, চলে গিয়ে চিন্তা করেন, কল্পনা করেন, ভিজুয়ালাইজেশন। প্রত্যেকটা জিনিস পৃথিবীতে দুইবার করে সৃষ্টি হয়। যেমন আপনি যে স্টুডিওতে বসে আছেন, এই স্টুডিও কয়বার তৈরি হয়েছে? এই স্টুডিও দুইবার তৈরি হয়েছে। কিভাবে দুইবার তৈরি হয়েছে? একবার হয়তো আপনারা এই স্টুডিওটা কেমন হবে এটাকে থিঙ্ক করছেন, আপনাদের থিঙ্কিং প্যাটার্নের ভিতরে এই স্টুডিও পুরাটা আপনারা দেখছেন, চোখটা বন্ধ করলে দেখতে পাচ্ছেন যে স্টুডিওটা এরকম হবে। দেন ওই ভিজুয়ালাইজেশনটাকে আপনারা বাস্তবে কি প্রেজেন্ট করছেন, তেমনি বাস্তবে রূপান্তর করছেন। ঠিক তেমনি যারা ক্যারিয়ার এনথুজিয়াস্ট, যারা ক্যারিয়ার করতে চায়, তাদেরও মানে নিরিবিলি ভাবে ঠান্ডা মাথায় বিভিন্ন অপশনস নিয়ে চিন্তা করা উচিত। এই চিন্তা করতে 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 দেখা যাবে যে সে তার অ্যাকচুয়ালি কোনটা করতে চায় সেটা সে বুঝতে পারবে। যেমন ধরেন আপনাদেরকে আমি যদি একটা গল্প বলি, গল্পটা অনেকটা এরকম যে একটা স্টুডেন্ট তার এইম ইন লাইফ খুঁজে পাচ্ছিল না। তার টিচারের কাছে গেল যে স্যার আমি তো যা দেখি আমার তাই হইতে মন চায়, এখন আমার এইম ইন লাইফ কি, আমি তো এটা নিয়ে কনফিউজ। তো স্যার তারা বললো যে তুই এখন বাড়ি যা, বাড়ি গিয়ে তো যা যা কিছু এইম ইন লাইফ আছে সব কটা লিখে ফেল, লিখে আমার সঙ্গে এসে দেখা কর। তারপরে সে গেছে, যাওয়ার পরে তার এইম ইন লাইফ হলো 54টা, মানে সে মাত্র 54টা জিনিস হইতে চায়। তো এটা হইতে চাইলো, তারপরে কি হলো যে আপনার স্যার তাকে বললো যে এবার তুই বাড়ি যা, বাড়ি গিয়ে 10 দিন চিন্তা করবি, 10 দিন চিন্তা করে 10টা এইম ইন লাইফ কমায় নিয়ে আসবি, এসে 10 দিন পরে আমার সঙ্গে দেখা করবি, যেই 10টা তোর না হলেও চলবে। তারপরে 10 দিন পরে উনি আসলো, ওনার এখন এইম ইন লাইফ কয়টা? 44টা। এবার 20 দিন টাইম দিল যে আরো 10টা কমায় নিয়ে আয়। 20 দিন পরে সে আসলো, এখন তার এইম ইন লাইফ 34টা। এবার তোর বললো যে তুই এবার 30 দিন সময় নে, 30 দিন সময় নিল, এখন তার 24টা। এবার তাকে 2 মাস সময় দিল, 2 মাস সময় দেওয়ার পরে তার এইম ইন লাইফ আসলো 14টা। এইবার স্যার তাকে 6 মাস সময় দিল, যে 6 মাস চিন্তা কর কোন জিনিস তো না হলেও চলবে। এরপরে তার 4টা জিনিস রইল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল এবং অভিনেতা। তো স্যারে বললো যে স্যার 54টা ছিল, সবই তো আপনি শেষ করে দিলেন, আমার এই যে লাস্টে যে 4টা আছে এই 4টা কিন্তু আমার লাগবেই, মানে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব এবং অভিনেতা হবে, এই 4 জিনিস আমার হওয়া লাগবেই লাগবে। তখন স্যার তাকে বুঝালো যে দেখ তুই যদি ডাক্তার হস
তাহলে তো তোরে রাত বিরাতের কাস্টমাররা পেশেন্টরা ডাকবে, তো তুই তো ঠিক মতো ঘুমাইতে পারবি না। বলে স্যার আমি আজ যাই করে ঘুম কামাই দিতে পারবো না, আমার ডাক্তার হওয়ার কোনো দরকার নেই, আমার ঘুম অত্যন্ত দরকার, ঘুম কামাই দিতে পারবো। ঠিক আছে, তাহলে স্যার ডাক্তার হওয়ার দরকার নেই, ডাক্তার গেল। কিন্তু স্যার ইঞ্জিনিয়ার, উকিল এবং অভিনেতা এই তিন জিনিস কিন্তু আমি হবই। স্যার তারা বলতেছে যে দেখ তুই যদি ইঞ্জিনিয়ার হস তখন কি হবে, তোর কিন্তু পরিবার পরিজন ফালায় রাইখা ওই কোনো সময় বরিশালে পটুয়াখালী যেয়ে তোর সাইটে কাজ করা লাগতে পারে, মোংলায় যেয়ে কাজ করা লাগতে পারে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে গিয়ে তোর কাজ করা লাগতে পারে। তার মানে কি তুই কিন্তু 6 মাস 9 মাস 1 বছর বাসায় থাকতে পারবি না, বউ বাচ্চার সঙ্গে আব্বা মার সঙ্গে দেখা হবে না। কি স্যার, আমি বিয়ে করার পরে তো বউরে আমি অনেক ভালোবাসবো, বউর সঙ্গে আমি 6 মাস দেখা করবো না, এটা তো হইতেই পারে না। আমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, আমার এমন কোনো পেশায় যাওয়ার দরকার নেই যে পেশায় গেলে আমি বউরে 6 মাস দেখতে পারবো না, আমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার। তবে আজ কি থাকলো, কিন্তু স্যার উকিল আর অভিনেতা এই দুইটা কিন্তু স্যার আমি হবো। এখন উকিল যদি তুমি হও তাহলে তোমার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চোরটার পক্ষ নেওয়া লাগতে পারে। কেউ একজন আছে যে 10 কোটি টাকা চুরি করছে, এখন তোমার তার পক্ষের উকিল হতে হবে। তুমি জানো সে চোর, কিন্তু কিছু করার নাই, তোমার তার পক্ষের উকিল হতে হবে। এখন এইরকম মানে সাক্ষাৎ 2 নম্বরই কাজ কি তুমি করতে পারবা? আমি বললাম যে স্যার এই কাজ তো আমার মানে 14 গোষ্ঠীর ভিতরে কেউ করে নাই, এই কাজ আমার পক্ষে করা সম্ভব। তাইলে তুমি আসলে কি হইতে চাও এখন তুমি বুঝতে পারছো? অভিনেতা। আমি আসলে অভিনেতা হতে চাই, এবং এইটা আমাদের দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশিদ স্যারের মানে জীবনের গল্প। আচ্ছা, এটা সত্যি কাহিনী? হ্যাঁ এটা সত্যি কাহিনী। হ্যাঁ, এবং উনি এরপরে যখন ওনাকে নাকি ক্লাস 9-এ বা 10-এ এরকম যখন উনি হয়েছে, তারপর থেকে উনি আর কখনো অন্য কোনো পেশার দিকে কোনোদিন চিন্তা ভাবনা করে নাই। ওনার চিন্তা ভাবনা ধ্যান জ্ঞান সবকিছু এই যে নাটক সিনেমা থিয়েটার এই কেন্দ্রিক, এবং উনি অভিনয় করেই আছেন। সো দিস ইজ হাউ এ ম্যান ক্যান ফাইন্ড হিজ অর হার এইম ইন লাইফ, এলিমিনেশন করার মাধ্যমে। আচ্ছা, খুব খুব সুন্দর একটা পয়েন্ট পেলাম, কারণ এখন না মানে আমাদের জেনারেশনটা খুব মানে কনফিউশনের মধ্যে দিয়ে হ্যাঁ না আমি কি ইউটিউবার হব না আমি কি ডাক্তার হব, ওই যে যেটা বলে আর মানে অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে, মুড সুইং হতে থাকে আমাদের, যে এটা না ওটা হয়, ওটা না ওটা হয়, যখন যে পরিবেশ যেটা আসতেছে যেটা মনে হচ্ছে যে এটা ভালো এরকমটা হয়। এটা তো খুব ক্ষতিকারক। যেমন ধরেন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, হুম। প্রথম বর্ষে পড়লেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় বর্ষে পড়লেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষে গিয়ে পড়লেন সিভিল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষে যে মনে হলো যে আমি একটু ডাক্তারিও পড়ে আসি, 1 বছর একটু এমবিবিও করি। এটা কিন্তু সত্যি হচ্ছে, এটা সত্যিই হচ্ছে। আমার আমার ফ্রেন্ড সার্কেল আছে এটা। যার কারণে কি হয়, এখনকার সময় মানুষের ক্যারিয়ারে কোনো কনসিস্টেন্সি নেই। আপনার বাবা চাচা খালা মামা ফুপু, আপনি এই বেল্টে যান দেখবেন একজন মানুষ একটা বা দুইটা কোম্পানিতে সারা জীবন জব করে আসছেন, যারা জব করছেন আর কি, তাদের দেখবেন যে নট টু মাচ সুইচ, একটা দুইটা এই বড় দোষ। কিন্তু যেখানে কাজ করছেন ওখানে ওনার সম্পূর্ণ ধ্যান জ্ঞান চিন্তা মেধা মনন সবকিছু দিয়ে কোম্পানিকে কিন্তু স্কাই রাইজ করছে, প্রত্যেকটা মানুষকে দেখবেন। আর এখনকার সময় দেখবেন, যেমন আমরা সেদিন একজনকে পেলাম আমাদের কোম্পানিতে সিভি লেখাতে আসছে, তো আমি জিজ্ঞাসা করলাম আগের চাকরি কেন ছাড়তেছেন, রিজন কি, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রিজন কি? অফিসে মশায় কামড়ায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ রিজন, কারণ ডেঙ্গু হতে পারে। হ্যাঁ তাই এবং তাইলে মানে এই কারণে যদি আপনি জব ছাড়েন, যেমন ধরেন ফরচুন 500 কোম্পানিতে একজন মানুষ 25 বছরের ক্যারিয়ারে 3.5 বার জব সুইচ করে। আচ্ছা। মানে 25 বছরে আপনি সর্বোচ্চ 3 থেকে 4টা জব করবেন। একজন মানুষের ক্যারিয়ার 25 থেকে আরম্ভ করে বাংলাদেশে 65 বছর বয়সে রিটায়ারমেন্টে যায়, তার মানে 25 থেকে 65 বছর বয়স পর্যন্ত হচ্ছে একজন মানুষের ক্যারিয়ার। এখন আপনি যদি 6 মাস 1 বছর পর পর মশায় কামড়ানোর কারণে যদি আপনার জব সুইচ হতে থাকে, ঠিক আছে, তাহলে আপনি 40 বছরে কয়টা জব করবেন? 40 বছরে তো আপনি 70-80টা জব করে ফেলবেন যদি আপনি 6 মাস করে কাজ করেন। তাহলে আপনার 70-80টা জব করা কোনো মানুষের জীবনে কোনোদিন ক্যারিয়ার হয়? 5-6টা জব করার পরেই তো কেউ আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবেই না, কেউ ডাকবেন কারণ আপনি তো কনসিস্টেন্ট না, আপনি তো লয়াল না। আপনি এইখানে 2 দিন কাজ করছেন তো ওখানে 2 দিন কাজ করছেন, এবং কোনো কোম্পানিতে আপনার কোনো সাস্টেনেবল গ্রোথ কোনো কোম্পানিকে আপনি এনে দিতে পারেন, ওই কোনো মতে কাজ করছেন পেট চালানোর জন্য কাজ করা। কিন্তু টেকসই ক্যারিয়ার গ্রোথের জন্য যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো বর্তমান জেনারেশনের ভিতরে মিসিং। যার কারণে আপনি দেখেন তো এই যে যারা জেনজি, এই জেনজি এর ভিতরে সাস্টেনেবল ভাবে ক্যারিয়ারে গ্রো করছে এমন কাউকে আপনি পাবেন না। কিন্তু
খুব কম। না, কেমন হচ্ছে যে সবাই ব্যস্ত, হ্যাঁ সবাই খুব ব্যস্ত, কিন্তু কেউ সিকিউর না, হ্যাঁ, কেউ 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 ইয়া না তো। কেউ সিকিউর না। কারণ মানুষের ভিতরে ওই ওনারশিপ ওই জিনিসটা নাই। আবার বাংলাদেশের মার্কেটে কিছু অপপ্রচারও আছে, যেমন ধরেন যে চাকরি করব না, কি জানি জব করব না, জব দিব। জব, হ্যাঁ, হ্যাঁ, এই যে জিনিসটা ট্রেন্ডে আছে। খুব ট্রেন্ডে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে জব করে সেও ভালো, যে জব দেয় সেও ভালো। একটা জিনিসকে, একটা পৃথিবীকে চালানোর জন্য আপনার বাঘেরও যেমন দরকার আছে, কাকেরও তেমন দরকার আছে। এখন আপনি যদি হঠাৎ করে বলেন যে আমি পৃথিবী থেকে সব বাঘ নিধন করে ফেলবো বা পৃথিবী থেকে সব কাক নিধন করে ফেলবো, তাহলে কিন্তু আপনি ফুল পৃথিবীর ইকোসিস্টেমের মধ্যে একটা ঝামেলা পাকায় দিবেন। ঠিক আছে? সো ব্যাপারটা এরকম যে যারা জব করে, মানে যারা বিজনেস করে, তাদের বিজনেসটা করে দেয় কারা? নিশ্চয়ই আমার টিম মেম্বাররা। আমার টিম মেম্বাররা না থাকলে আমি আপনার সঙ্গে এখানে বসে জীবনেও কথা বলতে পারতাম না। বিকজ আপনাদের সঙ্গে কথা বলছি এই সময়ও আমার টিম যে কোনো কাজ, যে কোনো সমস্যা আমার টিম সামলায় নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আমি এখন তাদেরকে ছোট করতে যাব কোন দুঃখে? তারা তো পরিশ্রম করে এবং পরিশ্রমের বিনিময়ে তারা পারিশ্রমিক পায়, তাই না? তো ব্যাপারটা এরকম যে এই ট্রেন্ডগুলো এগুলো আসলে সঠিক না। আবারও বলবো যে তাদেরকে গাইড করার কেউ নেই। আবার আমাদের অফিসেও আমরা দেখছি, আমাদের অফিসে জব করে যেখানে আমি নিজেই খুব একটা বেশি প্রয়োজন না হলে প্লেনে উঠি না। প্রয়োজন না হলে হ্যাঁ আমি প্লেনে উঠি, আমি প্লেনে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, নানান কিছুতে জার্নি করি, কিন্তু যেটা আমার প্রয়োজন না, আমি অপ্রয়োজনে আমি খরচ করাটা আমার মানে প্রয়োজন না, সেটা সেই জায়গাতে আমি বিমান শুধু শুধু করি না। আমার এক কলিগ আছে, তো তাকে তার বাবা চাকরিতে যখন সে আসে তখন তার বাবা তাকে বাসার থেকে এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠায় দেয়। অথচ আমি মনে করেন কোনো জায়গায় যখন যাই, আমি নিজে যাই, মানে বাসে বা গাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আগেকার দিনে আপনার বাবা মা চাচা তাদের যে জেনারেশন ছিল, তাদের জেনারেশন একটু অভাব ছিল, যে তোমাকে এটা করতে হবে, তোমার ব্যাকে ফেরত আসার জায়গা নেই। আর এখন আপনি একটা চাকরি করতে গেলে আপনার বাপ মা আপনার 14 বার ফোন দিয়ে বলবে চাকরি ভালো না লাগলে চলে আসো, চাকরি ভালো না লাগলে চলে আসো। তোমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? তোমার আব্বার কি কম আছে নাকি? আমরা কি তোমাকে ফেলে দিচ্ছি নাকি? আসো তুমি আরো 2 মাস বসে থেকে আরো এগুলো করে কিন্তু আপনার বাবা মাকে দেখেন, তাদের ইয়ে ছিল কি, গিয়ে আয় করতে পারলে করো, তা নয়তো এই জায়গায় কোনোদিন আর ব্যাক করিও না। ব্যাক করে না। এখন তো গণেশ উল্টে গেছে। উল্টে গেছে, হ্যাঁ। পারলে করো, যদি ভালো লাগে। না পারলে আমার আসলে ক্যারিয়ার মানে আমাদের কাছে মনে হয় যে অপশন অনেকগুলো, কিন্তু আসলে কিন্তু একটা মানুষের জন্য তার চাহিদার উপর বা ভালো লাগার উপর ডিপেন্ড করে ক্যারিয়ার সংখ্যা কম। না, আমার কাছে মনে হয় সবকিছু মনে হয় আমাদের ক্যারিয়ার। তা না আসলে আপনি যেটা বললেন যে আমি কি শাকিব খান হব, না, সবাই কি আসলে ইউটিউবার হবে? সবাই কি আসলে সবাইকে তো ক্যামেরা নিয়ে বসে থাকতে হবে না। তার তো অন্য জায়গাতেও পটেনশিয়ালিটি আছে, এবং এই যে ক্যামেরা নিয়ে বসে থাকা, এটা কি? এটা তো পরের ঘরের দিকে তাকায় থাকার মতো। তাই তো। ফেসবুক যদি আজকে বলে যে রিলসের থেকে পয়সা দিব না, তাইলে অনেকজনের ইনকাম বন্ধ, তাইলে ধান্দাই তো বন্ধ হয়ে যাবে। বন্ধ। তো তাহলে হোয়ার ইজ ইউর রিয়েল বিজনেস? হোয়াট ইজ ইউর রিয়েল বিজনেস? আপনার তো কোনো রিয়েল ব্যবসাই নাই। আপনি ভিউর জন্য যাচ্ছে না তাই জিনিসপত্র করে বেড়াচ্ছেন। কিন্তু এই ইনকাম তো খুবই অপশনাল। ফেসবুক যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে, ইনকাম কমায় দিতে পারে, অ্যালগোরিদম চেঞ্জ হতে পারে, ওরা তো মুহূর্তে আপডেট করে। কাল থেকে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আর টাকা দেব না। বহুল আলোচিত কোশ্চেন, এটার অ্যান্সার আপনাকে দিতেই হবে। যখন যে কোনো জব ইন্টারভিউতে হোয়াট ইজ ইওর স্যালারি এক্সপেকটেশন, এটার উত্তরটা কিভাবে দিবেন? এটার স্যালারি এক্সপেকটেশন, এটার উত্তর দেওয়ার কয়েকটা মেকানিজম আছে। সো ফার্স্ট অফ অল, কেউ যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়, তাহলে তাকে যে কোম্পানিতে উনি অ্যাপ্লাই করেছে এই কোম্পানির নিশ্চয়ই একটা স্যালারি রেঞ্জ বা সার্কুলারের ভিতরে একটা স্যালারি রেঞ্জ উল্লেখ করা থাকে। ওই রেঞ্জে যদি তার পোষায় তাহলেই তার আসলে ওখানে অ্যাপ্লাই করা উচিত, আদারওয়াইজ নট। বিকজ কোথাও স্যালারি রেঞ্জ উল্লেখ করা আছে 25,000 টাকা, তাহলে আপনাকে 45,000 টাকা দেওয়ার কোনো সম্ভাবনাই সেখানে নাই। সেকেন্ড যেটা বিষয় হচ্ছে যে যদি ওপেন থাকে, হ্যাঁ নেগোশিয়েবল একটা, নেগোশিয়েবল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, দুটো উপায়। প্রথমত হচ্ছে ওই কোম্পানি সিমিলার পদে কত টাকা বেতন দেয়, এটা আগে থেকে কোম্পানি রিসার্চ করতে হবে। যেমন ধরেন আপনি আমার পডকাস্টে হোস্ট হিসেবে আছেন, আপনি কিন্তু আমার পুরো পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার প্রোফাইল, এই সব কিছু কিন্তু আপনি বেশ ভালো একটা সময় ধরে রিসার্চ করে তারপরে আপনি আমার সঙ্গে এসে বসছেন।
হঠাৎ করে যদি আপনি আমার সঙ্গে বসতেন, তাহলে আপনি বসে আপনি কি বলতেন? হ্যাঁ, আপনারা কি কি প্রশ্ন করবো, আমাকে দু চারটা প্রশ্ন বলে দেন না, আপনারা কি কি প্রশ্ন করলে ভালো হয়। আচ্ছা ভাই, আমি এরকম এরকম দু একটা প্রশ্ন করি। তখন আমি কিন্তু বুঝতে পারবো যে আপনার প্রিপারেশন খুবই দুর্বল, ঢিলা প্রিপারেশন। তো যার কারণে যখন কেউ একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দেওয়ার সময় আগে থেকে তাকে ওই কোম্পানি সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ রিসার্চ করে যেতে হবে। কোম্পানি রিসার্চ করে যাওয়ার একটা অংশই হচ্ছে কোম্পানিতে কোন পদবিতে কি ধরনের বেতন দিতে পারে, এইটা কিন্তু আগে থেকে বের করা যায়। কিভাবে বের করা যায়? প্রথমত এটা তো চ্যাট জিপিটি দিয়ে কিছুটা ধারণা পাওয়া যায়। দ্বিতীয়ত এটা ধারণা পাওয়া যায় ওই কোম্পানিতে আমার পরিচিত, আমার নেটওয়ার্কের ভেতরে কেউ আছে কিনা। যেমন ধরেন আপনি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এখন XYZ একটা সিমেন্ট কোম্পানি, সেই কোম্পানিতে আপনি টেরিটরি ম্যানেজার পদে কাজ করেন, আপনার বেতন 45,000 টাকা। এখন আপনি আরেকটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য কল পাইলেন, তাহলে ওই কোম্পানিতে কত টাকা স্যালারি দেয় এটা কিন্তু আপনি আপনার নেটওয়ার্কে থাকা লোকজনের মাধ্যমে বের করতে পারেন যে ওই কোম্পানিতে ওই পদে কি পরিমাণ টাকা বেতন অফার করতে পারে সেটা। সো আপনি এখান থেকে জেনে গেলেন এবং আপনার ওই রেঞ্জের ভিতরে চাওয়া উচিত। থার্ড যে ইস্যুটা সেটা হচ্ছে যে ধরেন আপনার বেতন এখন মাসে 50,000 টাকা, তাহলে আপনার কমপক্ষে 50,000 টাকার আরো 40% ইনক্রিজ। 40% ইনক্রিজ কত? আরো 20,000 টাকা। 40%-এ 50,000 টাকার 20%-এ, সরি 50,000 টাকার 40%-এ 50,000 টাকা 40% হচ্ছে 20,000 টাকা। তাহলে আপনার আর আপনার টোটাল 70,000 টাকা যে কোনো কোম্পানিতে স্যালারি চাওয়া উচিত। এবং কমপক্ষে 30% ইনক্রিমেন্ট যদি না হয়, অর্থাৎ 65,000 টাকা বেতন যদি আপনাকে না দেয় কেউ, তাহলে কখনো 50,000 টাকা বেতনের জব সুইচ করা উচিত না। আমরা যেটা ভুল করি, 50,000 টাকা বেতনের জব পাচ্ছি, কেউ একজন 55,000 বললো, 56,000 বললো, আমরা লাভ মেরে চলে যাই। 2, 4, 5,000 টাকার জন্য কখনো জব সুইচ করতে হয় না। বিকজ আপনি একটা জব সুইচ করে যাবেন, যেমন আমার এরকম এক্সাম্পল আছে। ভদ্রলোক জব করতেন, তার অফিস ছিল যাত্রাবাড়ি, তার কর্মস্থল ছিল কাঁচপুর। এখন অফিসের গাড়িতে করে তাকে তুলে আপনার যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত নিয়ে যেত। অফিসে উনি নামতেন 9টার দিকে, নামলে ওনাদেরকে পরাটা ভাজি অথবা পরাটা ডিম এটা দিয়ে সকালে নাস্তা করতে দিত। তারপরে আপনার সকাল 11টার দিকে সিঙ্গাড়া দিত, দুপুর বেলায় লাঞ্চ দিত, বিকাল বেলায় আবার একটা সেদ্ধ ডিম, একটা আপেল কিংবা পাউরুটি, কলা এরকম নাস্তা দিত। 5:30-6টার দিকে যখন অফিস ছুটি হবে, অফিসের ওই গাড়িতে করে দিয়েছে যাকে যাত্রাবাড়ি নামায় দিত। তার স্যালারি ছিল 20,000 টাকা। এখন দেখেন, এই যে 20,000 টাকা বেতন, এই 20,000 টাকা বেতনে কিন্তু 20,000 টাকাই তার টেক অ্যাওয়ে, কারণ তার কিন্তু যাতায়াত লাগছে না, খাওয়া খরচ লাগছে না, 1 টাকাও কোথাও দেওয়া লাগছে না। এখন সে হঠাৎ করে গুলশানে একটা চাকরি পেয়েছে। গুলশানের চাকরিতে তার স্যালারি কত? 32,000 টাকা। 32,000 টাকা স্যালারিতে তারপরে সে যখন আমাদের কাছে সিভি লেখাতে আসছে, তখন সে আমাদেরকে বলতেছে এবং এই স্যালারিতে আপনার যাতায়াত এবং দুপুরের লাঞ্চ টাঞ্চ এগুলো কোনো কিছুই ইনক্লুডেড না। আচ্ছা। এখন সে আমাদেরকে যখন আসছে সিভি লেখানোর জন্য, মিটিং করতে যখন আসছে, তখন সে বলতেছে যে বস, আগে 20,000 টাকা ছিল, পুরো 20,000 টাকাই পাইতাম, এখন 32,000 টাকা বেতন পাই, 15,000 টাকাও মাস শেষে চোখে দেখি না। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে এটাও একটা সম্পূরক বিষয়। যখনই কোনো একটা কোম্পানিতে জব সুইচ করবেন, বেতনের পাশাপাশি আপনার আরো কি কি ফ্যাসিলিটিস থাকতে পারে বা আছে বা নাই, এই ব্যাপারগুলো খোলামেলা ভাবে আলাপ করে নিতে হবে। কোনো কোনো কোম্পানিতে আপনার ঈদের বোনাস দেয় পূর্ণ বেতন, আমাদের কোম্পানি আমরা পূর্ণ বেতন দিই না, আমরা দিই অর্ধেক বেতন। কোনো কোনো কোম্পানিতে ইনসেনটিভ থাকে, পারফরমেন্স বোনাস থাকে, কোনো কোনো কোম্পানিতে ইনসেনটিভ পারফরমেন্স বোনাস এগুলো হয়তো কিছু থাকে না। আমার পরিচিত একজনের এরকম হয়েছে যে কি হয়েছে, চাকরিতে যখন জয়েন করবে তখন বলছে যে ঠিক আছে আপনি জয়েন করেন, আপনার 2 দিন ছুটি। এখন সে ভাবছে যে হ্যাঁ তাহলে তো আমার 2 দিন ছুটি। ওই কোম্পানিতে জয়েন করছে, জয়েন করার পরের সঙ্গে যে 2 দিন ছুটি সপ্তাহে না, মাসে। মা- তো ব্যাপার হচ্ছে যে এই যে প্যারামিটার গুলা, এই প্যারামিটার গুলা আগে থেকে স্টাডি করে দেন আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে নেগোশিয়েট করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ইন্টারভিউতে গিয়ে কি তাহলে আমি খালি এগুলা নিয়েই নেগোশিয়েট করবো? নো, ইন্টারভিউ বোর্ডে আপনাকে বসে বোঝাতে হবে আপনি ওই কোম্পানির জন্য কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে বেনিফিট বয়ে আনতে পারেন, আপনাকে হায়ার করলে তারা কি ধরনের বেনিফিট পাবে।
তাদের বেনিফিটটা কি, তাদের সুযোগ সুবিধাটা কি, তাদের উপকারটা কি, তাদের লাভটা কি। যখন ইন্টারভিউটা শেষ হয়ে যাবে তখন ওনারাই আপনাকে একটা প্রশ্ন করবে, আপনার কি আমাদের কাছ থেকে জানতে চাওয়ার কিছু আছে। তখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এই কোম্পানিতে আমার 5 বছর পরে ক্যারিয়ারে কি ধরনের গ্রোথ আসতে পারে, আমাকে নিয়ে আপনারা সামনে কি ধরনের চিন্তা করছেন, আমার ক্যারিয়ারে এখান থেকে কি ধরনের বেনিফিট হবে, আমি কি টিম লিড করতে পারবো কিনা, সামনে আমার জন্য নতুন কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট আসবে কিনা, এই কোম্পানিতে আমার ক্যারিয়ার রোডম্যাপটা কেমন হবে, এই কোম্পানিতে স্যালারির পাশাপাশি অন্যান্য যে বেনিফিটগুলো, এই বেনিফিটগুলো কিভাবে দেওয়া হয়। ইন্টারভিউ কিন্তু একটা বোথ ওয়ে কমিউনিকেশন। হুম। কিন্তু আমরা যারা আমাদের ভিতরে অনেকেই মনে করি ইন্টারভিউ দেওয়া মানে কোম্পানি আপনারা যত চিপড়ায় পারে জিজ্ঞাসা করবে, আপনার কিছু বলার অধিকার নেই। হুম। ব্যাপারটা তা না। আপনিও যেরকম কোম্পানি সম্পর্কে জানবেন, কোম্পানিও সেরকম আপনার সম্পর্কে জানবে। 50-50, কেউ 51-49 ব্যাপারটা তাও না, সলিড 50-50। আপনার যদি না পোষায় আপনি তো জয়েন করবেন, তাদের যদি না পোষায় তারা তো আপনাকে নেবে না। দুইজনের মতাদর্শ একই জায়গায় আসার মাধ্যমেই না নিয়োগ প্রক্রিয়াটা Yeah. পরবর্তীতে প্রসিড করবে, তাই না? সো স্যালারি নেগোসিয়েশনটা এভাবে করাটাই উত্তম। আচ্ছা, আমি ধরুন একটা কোম্পানিতে জবের জন্য গেলাম এবং আমার পাশে আমি দেখলাম 2-3 জন যোগ্য ক্যান্ডিডেট আছে। কারণ ওটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমি আসলে এইচআর কে কিভাবে ইমপ্রেস করে ফেলবো যেটা এক্সেপশনাল হবে। এরকম কি কোনো কৌশল আছে বা আমি কি অবশ্যই। পন্থা অবলম্বন করবো? অবশ্যই। কিন্তু কৌশল তো আপনার মনে করেন যে যেমন ধরেন আপনি এখন ফুটবল খেলতে নামছেন, হুম। ফুটবল খেলতে নেমে তো আপনার কৌশলে গেলে হবে না, কৌশল তো আপনার আগের থেকে পাকানো থাকতে হবে। সেটা সিভিতে। সেটা সিভি হোক, ইন্টারভিউ টেকনিক হোক, এই জায়গাগুলোতে। এখন আপনি আপনি যদি ফুটবল খেলতে নামছেন, নামার পরে যদি আপনি এখন দৌড়াইতে দৌড়াইতে মাঠ কতটুক লম্বা আর কতটুক চওড়া এই মাপ যদি আপনি মনে করেন দৌড়াইতে দৌড়াইতে নেওয়া আরম্ভ করেন, তাহলে তো আপনি সেই ফুটবল খেলাতে আপনি ভালো করতে পারবেন না, রাইট? সো ইন্টারভিউ দিতে গিয়ে তো আপনি যে আপনার পাশে আরো 5 জন যোগ্য মানুষকে পাবেন, এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। এই যে পাবেন না, একলা আপনি ইন্টারভিউ দিতে যাবেন, মাঠে আর কেউ নাই, আর আপনি একলাই গোল দিয়ে আসবেন, এরকম হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, রাইট? সো আপনাকে তো জিজ্ঞেস করবেই, আপনাকে কেন নিয়োগ করানো উচিত, বাকি কাউকে কেন না, নিজেকে আপনি কেন সেরা মনে করছেন। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার পার্টিকুলার কৌশল আছে, এই কৌশল তো আপনাকে জানা থাকতে হবে। কৌশল যদি আপনার না জানা থাকে, আপনার যদি কৌশল যেমন হাত দিয়ে ভাত খেতে হয় বা স্পুন চামচ দিয়ে ভাত খেতে হয়, এটা তো একটা কৌশল। এখন এই কৌশল যদি আপনার জানা না থাকে, তাইলে আপনি তো পশুর মতো ওই যে মুখ নামায়া যেভাবে খায় আপনি তো সেভাবে খেতে চলে যাবেন, এবং ওইটা তো আপনার একটা ভুল মেকানিজম হবে। আপনাকে তো কৌশলটা জানতে হবে যে এই ধরনের সিচুয়েশনে আমাকে এই কৌশলটা অবলম্বন করে অ্যান্সার দিলে, আমি এই কৌশলটা অবলম্বন করে অ্যান্সার দিলে আমি এখান থেকে মানে ভালো একটা আউটপুট নিয়ে বের হয়ে আসতে পারবো। সো আপনাকে কেন নিয়োগ করানো উচিত, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আপনার আগের ক্রিডেন্সিয়ালস গুলোকে গুছিয়ে, এটা যেমন ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করা হবে, নিজের সম্পর্কে বলেন, আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন, আপনার স্ট্রেংথ এবং উইকনেস কি কি। যেমন ধরেন সেদিন আমাদের আমরা এরকম একজনকে করছি, তো সে বলতেছে আমার আপনার উইকনেস কি কি, আমি অল্পতে রেগে যাই। আমি বলি, এত সত্যবাদী হলেও তো হবে না। হ্যাঁ, তারপরে একজনে বললাম যে আপনার উইকনেস কি কি, তো বলে যে আমার তো আসলে কাজ করতেই ভালো লাগে। তো এত এত সত্যি কথা তো আপনি ইন্টারভিউতে বলতে পারবেন না, রাইট? এই যে আপনার স্ট্রেংথ কি কি, আপনার উইকনেস কি কি, কেন আপনাকে জব দেওয়া উচিত, আপনি আমার কোম্পানিতে কিভাবে ভ্যালুয়েট করবেন, নিজেকে 5 বছর পরে কোথায় দেখতে চান, এমন একটা সিচুয়েশনের কথা বলেন তো যেখানে আপনার ভীষণ একটা ক্রাইসিস ছিল, এই ক্রাইসিসটা আপনি রিকভার করতে পারছেন। তো এই যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা তো আপনাকে প্রপারলি বাসা থেকে রেডি করে নিয়ে যেতে হবে। ময়দানে বসে তো আপনি যুদ্ধের ময়দানে গিয়ে যদি আপনি যুদ্ধ কেমনে হয় ওইটা দেখে প্রশিক্ষণ নেওয়ার চিন্তা করেন, তাই তো আপনার প্রশিক্ষণের আগেই আপনি মারা পড়বেন, তাই না? সো প্রশিক্ষণ তো আপনাকে আগে থেকে, এই জিনিসগুলোকে আপনাকে আগে গুছিয়ে ইন্টারভিউ দিতে যান, ইন্টারভিউ বিন্দাস হবে। আচ্ছা আচ্ছা, এখনের জব সেক্টর মানে এখন আসলে বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় কোশ্চেন সেটা হচ্ছে এআই। এআই জব গুলাকে রিপ্লেস করবে, মানুষকে আদৌ আজকে থেকে 10 বছর 20 বছর পরে জব পাবে কিনা পাবে না। তো জব সেক্টরে এআই এর প্রভাবটা কতটুকু বা আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে পজিটিভলিও দেখবো, নেগেটিভলিও দেখবো। যেটা হচ্ছে যে এআই এর মাধ্যমে যেরকম বিভিন্ন রকমের জব চলে যাচ্ছে, তেমনি বিভিন্ন রকমের নতুন নতুন জব হচ্ছে।
আপনি এআইটাকে বাদ দেন, আপনি দেখেন মেয়েরা বা ছেলেরা জিম করতে হবে, এটা তো আজকের থেকে 15-20 বছর আগে কেউ কোনোদিন চিন্তা করছে যে জিম এরকম পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়, হ্যাঁ, এত এত জিম হবে, এটা কেউ চিন্তা করছে? না না, এটা কেউ চিন্তা জিমটা করে? খুব লাক্সারি ছিল। জিমটা খুব খুব। লাক্সারি ছিল, এবং ছিলই না এক কথায় বলতে হ্যাঁ। গেলে, তারপরেও থাকলেও কিছুটা লাক্সারি আইটেম ছিল। তো এখন দেখেন আগেকার দিনে ছেলেরা বা মেয়েরা, যেমন আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম আমরা একটা 6 তলা বিল্ডিং এর 6 নম্বর তলায় থাকতাম। তা আমাদের বাজার সদাই করে আমাদের প্যারেন্টসরা দেখা যেত যে এই 6 তলা কিন্তু আপনার বারবার বারবার তারা কিন্তু আপ ডাউন করতো, এবং এই আপ ডাউন করাটা কিন্তু ভালো, কারণ আপনি 6 তলা যখন সিঁড়ি ভেঙে ভেঙে উঠতেছেন, সিঁড়ি ভেঙে ভেঙে নামতেছেন, এটা যদি আপনি দিনের মধ্যে 4-5 বার আপ ডাউন করেন, তো আপনার কম বেশি ব্যায়াম তো এই জায়গায় করা হয়ে গেল। হ্যাঁ। এরপরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মোদ্দা ব্যায়াম তো এই জায়গায় হয়ে গেল, তাই না? এখন আপনি কি করছেন, বিল্ডিং এ লাগাইছেন লিফট, তাহলে লিফট না লাগানোর কারণে কি হয়েছে, সিঁড়িতে ওঠানামা মানুষের বন্ধ হয়ে গেছে। আগে মানুষ নিজেদের কাপড় চোপড় নিজেরা ঘরের মধ্যে ধুইতো, গৃহিণীরা আগে নিজেদের ঘর দুয়ার নিজেরা পরিষ্কার করত। এখন আপনি কাপড় ধুবেন ওয়াশিং মেশিন দিয়ে, ঘর মুছাবেন, ঘর মুছার জন্য এক রকমের রোবট চলে আসছে। তার মানে কি, আপনি এই যে কাজকর্ম করা বাদ দিছেন, এক কথায় অনেকাংশে কাজকর্ম করা বাদ দিছেন, কাজকর্ম সহজ হয়ে আসছে। এখন যত কম কাজ করতেছেন তত আপনার এই যে, যেমন ধরেন আপনার এই যে ওয়াশিং মেশিন, একটা সেপারেট বিজনেস ক্রিয়েট হয়েছে। এখন ওয়াশিং মেশিন আসার কারণে কি হয়েছে, আগে বাসায় যারা কাপড় ধুইতো তাদের তাদের কাপড় ধোয়ার প্রফেশনটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু ওয়াশিং মেশিন আবার যারা তৈরি করতেছে ওইখানে কিন্তু আবার নতুন করে আরেকটা কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তারপরে এই যে আমরা এই যে কম কাজ করছি, এই কম কাজ করার কারণে আমরা আবার মেদস্থূল হয়ে যাচ্ছি, মোটা কাটা হয়ে যাচ্ছে, এর কারণে আবার আপনারা জিমে যাচ্ছেন। কাজেই আরেকটা অল্টারনেট কিন্তু সবসময় তৈরি হচ্ছে। বর্তমান সময় দেখেন, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ওল্ডার সিটিজেন বা এল্ডার সিটিজেন যারা আছে তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে হবে, আগেকার দিনে ছিল যৌথ পরিবার, এখনকার সময় সিঙ্গেল পরিবার। সিঙ্গেল পরিবারে কিরকম হয়, সিঙ্গেল পরিবারে যেমন যেমন ধরেন আমাদের বাসায় আমার আম্মার সঙ্গে সময় কাটানোর জন্যই একজন লোক আছে, কিন্তু আমাদের সময় কাটানোর মতো সময় নেই, কারণ আমরা এখন সিঙ্গেল পরিবার। সিঙ্গেল পরিবার হওয়ার কারণে আমি জব করি, আমার মানে আমি ব্যবসা করি, আমার ওয়াইফ জব করে, আমার বাচ্চাও দেখা যায় যে সকাল থেকে দুপুর পর্যন্ত তো স্কুলেই থাকে। তাহলে বাসায় একটা লোক করবেটা কি, তাকে সময়টা দিবে কে? তাকে সময় কি আমি দিব? তাকে সময় আমি দিলে তো দিনের অর্ধেক সময় তার সঙ্গে থাকলে তো, মানে আমরা যেই লাইফ স্টাইলে অভ্যস্ত হওয়া শুরু করছি এবং এখান থেকে তার পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ। তাহলে এই সমাজটা চলবে কিভাবে? তো দিন শেষে কিন্তু একজন মানুষের আবার এই যে সঙ্গ দেওয়ার জন্য কিন্তু আবার একজন মানুষের বাড়তি কর্মসংস্থান হচ্ছে। আপনি জীবনে কোনোদিন চিন্তা করছেন যে কোনো একটা পরিবারের সঙ্গ দেওয়ার জন্য একজন লোক লাগতে পারে, তাও আবার পেইড, পয়সা দিয়ে? তো আলটিমেটলি আপনার প্রশ্নের উত্তর যেটা, কিছু পেশা যাবে, কিছু নতুন পেশা আসবে। যেমন আমরা গত সপ্তাহে থাইল্যান্ড গেলাম, থাইল্যান্ডে ম্যাকডোনাল্ডে কোনো অর্ডার নেওয়ার মতো কেউ নাই, একটা মেশিন দেওয়া, মেশিনে অর্ডার সিলেক্ট করে ইয়ে করলে আপনার ভিতর থেকে খাবার বের হয়ে আসবে। আপনি যদি চায়নায় যান, চায়নাতে তো আরো করুণ পরিস্থিতি, দোকানেই কাউরে খুঁজে পাওয়া যায় না, হোটেলের রিসিপশনে কাউরে খুঁজে পাওয়া যায় না, সিঙ্গাপুরে গেলে হোটেলের রিসিপশনে কাউরে খুঁজে পাওয়া যায় না। দুইটা, আপনি মনে করেন বাংলাদেশে কি হয়, আপনি একটা হোটেলে কক্সবাজারে যাচ্ছেন, আপনি জানেন যে আপনার হোটেলের চেক ইন টাইম দুপুর 2টায়, কিন্তু আপনি সকাল 9টায় যাই হোটেলের রিসিপশনে যাই ঘ্যানোর ঘ্যানোর ভ্যানোর ভ্যানোর করা আরম্ভ করছেন, রুমটা দেখেন না, রুমটা দেন, দেখেন না কোনো একটা রুম খালি আছে কিনা দেখেন না। কিন্তু যখন আপনার সিস্টেম চলে আসতেছে, আপনি চায়নায় গিয়ে আপনি কোনো জায়গায় হোটেলে, কারণ চায়নাতে তো রোবটরে যে আপনি বলতে পারবেন দেখো তো কোনো রুমটা খালি হয়েছে নাকি, তাহলে রুমটা, এটা তো আপনি তাকে কিন্তু আপনি বলতে পারতেছেন না। ওখানে গিয়ে কিন্তু আপনি ঠিকই সিস্টেম মেনে চলতে, ফলো করছি। কিন্তু বাংলাদেশে থাকলে আবার আপনি ওই সিস্টেম মানবেন না। তো মানে লং স্টোরি যেটা শর্ট করে বলতে চাই, যেটা হচ্ছে যে এআই অনেক পেশাকে রিপ্লেস যেমন করবে, সেরকম নতুন নতুন অনেক পেশা তৈরি হবে। যেমন ধরেন আমাদের কোম্পানিতে একটা ছেলে জব করে, তার ডেজিগনেশন হচ্ছে রিলস ম্যানেজার। আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে সে আমাদের যত কন্টেন্ট আসে এখান থেকে রিল যেগুলো বেরোয়, রিল সে ম্যানেজ করে। এখন আমাদের বাবা দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন চিন্তা করছে যে রিলস ম্যানেজার ক্যান বি এ প্রফেশন, যেটার জন্য 30-40 হাজার টাকা দিয়ে লোক রাখা লাগবে? কেউ কোনোদিন চিন্তা করছে? না, কেউ কোনোদিন চিন্তা করেনি। কুশ্চিন কালেও কোনোদিন চিন্তা করে নাই, বাট দিস হ্যাজ বিকাম এ নিউ প্রফেশন, এবং রিলস ম্যানেজারের বহুত দাম।
কারণ আপনার এই যে শো আমি করে দিচ্ছি, এই শো তো আপনার রিল ছাড়া এই শো এর কোনো ভ্যালু নেই। কোনো ভ্যালু নেই। তাইলে রিলস যখন মানুষ দেখবে ওই রিলস থেকে ফুল শোটা দেখতে আসবে, হ্যাঁ, কারণ ফুল শোটা তো কেউ শুরু থেকে দেখবে না। দেখবে না, আপনার রিলস এর থেকে লোক টানতে হবে। তাহলে রিলস ম্যানেজার কত গুরুত্বপূর্ণ একটা পদবি, এখন চিন্তা করেন। আমার কোম্পানির পডকাস্টে আমি 2-3টে শুট করে নিয়ে বসে আছি, আমার রিলস ম্যানেজার মানে আমার আরো লোক দরকার, এডিটর মানে এডিটর বা রিলস, আমি লোক পাচ্ছি না বলে আমার এডিটর মানে শুট করে ফালায় রাখছি, কিন্তু আপলোড করতে পারতেছি না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে রিলস ম্যানেজার, এই জিনিসই তো আগে ছিল না, কিন্তু এই যে আসছে, আগে হয়তো অন্য জিনিস ছিল, সেটা হয়তো এখন নাই। তো ইট ডিপেন্ডস, যত নতুন পেশা তৈরি হতো, নতুন নতুন পেশা তৈরি হবে, এটাতে খুব একটা বেশি অসুবিধা হবে বলে আমি মনে করি। আপনি বললেন যে নতুন নতুন পেশা তৈরি হবে। আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় কোম্পানি, মাইক্রোসফট, ফেসবুক, ওরা কর্মী ছাঁটাই করে দিচ্ছে। ইলন মাস্ক খুব তার কিছু কথাবার্তা মানে খুব বেশি আন্তর্জাতিকভাবে ভাইরাল হচ্ছে, যেটা উনি নিজে বলেছে যে এআই উইল রিপ্লেস এভরিওয়ান, এরকম একটা কথা উনি বলেছে। আবার এটাও উনি বলেছে যে ইউনিভার্সাল বেসিক ইনকাম দরকার হতে পারে, কারণ চাকরি বিলুপ্তির দিকে। আপনিও যেহেতু বলেছেন যে নতুন নতুন পেশা তৈরি হবে, তো সেক্ষেত্রে এই যে আমাদের প্রজন্মটা, এদের আপনি ফিউচার গাইডলাইনটা কিভাবে দিবেন, যে আমরা কি পড়বো বা কি করব, আসলে কি করলে এখন থেকে কি পদক্ষেপটা নিলে হয়তো বা 10-15 বছর পরে আমাদের যে ক্যারিয়ার এটা বিলুপ্তির পথে যাবে না? অ্যাকচুয়ালি কি, আই এম নট দ্য কারেক্ট পারসন যে কিনা কি প্রসেসে আগানো যেতে পারে এইটা বলার কোনো পজিশন হোল্ড করি। বিকজ আমি ব্যক্তিগতভাবে আমি যদি আমার অপিনিয়ন দিই, আমি মনে করি বাংলাদেশে ইন্টার পাসের পরে পড়াশোনা করারই কারো কোনো দরকার নেই। কারণ এই পড়াশোনাটা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত। ইভেন ম্যাট্রিক ইন্টারের সময়ও কোন কবি কত সালে জন্মাইছে আর কত সালে মরছে, এইটার কোনো ভ্যালু আপনার এন্টায়ার লাইফে আপনি কখনো আমি কোনোদিন পাই নাই। পাবেন না। তো আপনি কেন, কেউই পাবে না। ইনফ্যাক্ট আপনি যেমন ধরেন যে তেলাপোকার গঠনতন্ত্র কি, তারপরে টিকটিকির গঠনতন্ত্র কি, কোন গাছে কেমনে কি হচ্ছে না হচ্ছে, ঘাস ফড়িং এর হ্যাঁ, গঠনতন্ত্র। গঠনতন্ত্র, আপনার এই জীবনে এই সমস্ত জিনিস কখনো কোনো কাজে আসবে না। তার চাইতে আরো বেসিক অনেক কিছু আছে। এখন আপনি আমাকে বলেন, কত শতাংশে 1 কাঠা আপনি জানেন? কয় কাঠায় 1 বিঘা আপনি জানেন? কয় বিঘায় 1 একর আপনি জানেন? একটা জমি জমার হিসাব নিকাশ কিভাবে করতে হয় আপনি জানেন? মান্থলি বাজেট কিভাবে তৈরি করতে হয় আপনি জানেন? 6 জার মেথডের মাধ্যমে কিভাবে টাকা পয়সা সঞ্চয় করতে হয় এটা আপনি জানেন? আপনি এই বেসিক জানেন না। কোন কবি কয় সালে জন্মাইছে আর কয় সালে মরছে, এই আননেসেসারি জিনিস জেনে আপনার লাভ কি? তারপর আমাদের ত্রিকোণমিতি বা এ স্কয়ার বি স্কয়ারের সূত্র, এগুলো তো আমি জীবনে কোনোদিন এগুলোর কিন্তু জীবনে কোনোদিন কোনো ব্যবহার নেই। তাহলে এগুলো আপনার জানার ইয়ে কি? তো আপনি আমাকে যেটা বললেন, এখন আমি যদি ওরকম কিছুতে থাকতাম, মানে আমি যদি কোনো ডিসিশন মেকার বা পলিসি মেকিং এই ধরনের কোনো কিছুতে থাকতাম। আরেকটা জিনিস আপনাকে বলি, মজার ইনফরমেশন, বাংলাদেশে এরকম 15 থেকে 20টা সাবজেক্ট আছে, যে সাবজেক্ট বাচ্চারা 6-7 বছর 5-7 বছর বসে পড়ে, ওই সাবজেক্টের একটা জবও বাংলাদেশে নাই। আচ্ছা, এটা কি বাংলা, দিতে পারেন? আচ্ছা, অ্যারাবিক, ইসলামিক হিস্ট্রি, ইতিহাস, ভূগোল, মাটিবিদ্যা, দর্শন, কোনো জব আছে বাংলাদেশে? না বলা আছে। নাই। একটা সিঙ্গেল জব মার্কেট এক্সিস্ট করে না। এরা পড়াশোনা করে কেউ ওই যে ফার্মাসিগুলোতে আপনার ওই যে সেলসের জব করে, অন্য যে কোনো ইন্ডাস্ট্রিতে এন্ট্রি লেভেলে সেলসের জব করে, এগুলো মোটেই কোনো ক্যারিয়ার সেন্ট্রিক কোনো পড়াশোনাই না। আপু ধরেন আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি আপনার নিজের সম্পর্কে বলেন, তাহলে আপনি কি উত্তর দিবেন আমাকে বলেন তো? আমার পড়াশোনা বা কোয়ালিটিস এগুলোই হয়তো। আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে নিজের সম্পর্কে বলেন 30 সেকেন্ড বা 1 মিনিটে, তাহলে নিজের সম্পর্কে বলেন। হয়তো বা প্রথমে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই কথাগুলো বলবো যে আমি অমুক কলেজে পড়েছি, তারপর আমার পড়াশোনার লাইফটা, তারপরে আমার ডিগ্রি, দেশের বাইরে যাও ওখানে পড়াশোনা, তারপরে দেশে ফিরে আসে, এই জিনিসগুলা নিয়ে আমি মনে হয় মূলত বলবো। কিন্তু আপনি যদিও যথেষ্ট জানাশোনা বা পড়াশোনা সবকিছু আপনি করেছেন, কিন্তু আপনার এই উত্তরটা কিন্তু সঠিক না। আচ্ছা, ইন্টারভিউতে নিজেকে পরিচিত করাতে হয় লিফো মেথডে। আচ্ছা, লিফো মেথড মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে হচ্ছে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করাবেন
এখন আপনি কি কাজ করছেন সেটা আগে বলবেন। একজন মানুষ একটা ইন্টারভিউ দিতে গেলে আপনি তাকে যখন ইন্ট্রোডিউস ইউরসেলফ বলবো, আপনি সময় পাবেন হচ্ছে বড় জোর 1 মিনিটের মতো বা 1.5 মিনিটের মতো। এখন 1.5 মিনিটের মধ্যে আপনি যদি বলা আরম্ভ করেন যে আমার নাম এইটা, আমি অমুক স্কুলে পড়াশোনা করছি, জেএসসি তে বৃত্তি পাইছি, তারপরে এসএসসি পাস করছি, ইন্টারে এই অমুক জায়গায় পড়ছি, তারপরে দেশের বাইরে গেছিলাম, ওখানে গিয়ে এই সাবজেক্টে পড়াশোনা করছি, তখন এই করছি তাই করছি করে টরে আপনার এই পর্যন্ত আস্তে আস্তে মনে করেন আপনার সামনের লোক ঘুমায় গেল, উনি আর শুনতে যাবে না, উনি আর উনি শুনতে চলে চাবে গেছে। না। কিন্তু এর মাধ্যমে আপনি কি মিস করলেন? আপনি সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ যে কথাটা ছিল, ফর এক্সাম্পল আপনি এখন এই এন্টারপ্রেনার নিউজের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এই হোস্ট হিসেবে আপনি 200+ শোয়ে হোস্টিং করছেন, যে 200+ গেস্টের সঙ্গে আপনি কানেক্টেড আছেন, 200+ রিসার্চে আপনি কাজ করছেন। আপনার এই যে এপিসোডগুলা প্রকাশিত হওয়ার পরে 20 কোটি মানুষ এই এপিসোডগুলা বা রিলসগুলা দেখছে, শেয়ার করছে এবং পছন্দ করছে। তো আপনার এই এপিসোডগুলোর মাধ্যমে আপনি কিভাবে একটা ইভেন্টকে অর্গানাইজ করতে হয়, আয়োজন করতে হয়, এই ব্যাপারগুলোতে আপনার সম্যক ধারণা হয়েছে। হুম। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি যে অ্যান্সারটা দিছিলেন আর আমি আপনাকে যে অ্যান্সারটা দিলাম, দুইটার ভিতরে পার্থক্য কত? দুইটার ভিতরে অনেক পার্থক্য, কিন্তু এই জিনিসগুলো তো আমি ভেবে দেখিনি। কারণ আপনাকে কেউ ভাবনার ইনপুটটাই দেয় নাই। আর নিজে নিজে তো সব ভাবা সম্ভব না, নিজে নিজে তো সবকিছু করা সম্ভব না। তাইলে তো মনে করেন যে নিজের রোগ হলে নিজেই চিকিৎসা করে ফেলতে পারতেন। আপনার এখন এখানে কেটে গেছে, বাড়ি গিয়ে ওই যে ওই যে কি জানি বলা হয়, আগেকার দিনে শাহরুখ খানের কয়লা সিনেমাতে দেখছিলাম, মানে নিজে নিজেই মনে করেন সেলাই করে ফেলতেছে। হ্যাঁ। সব মানুষের তো ওই ওই লেভেলের প্রতিভা থাকবে না, তাই না? তো আপনার তো ডাক্তারের হেল্প লাগবে, আপনার তো মেডিসিন লাগবে। সো ইয়েস, ক্যারিয়ার কেয়ারিং এর ব্যাপারটা, এটা আমি আপনাকে কেন বলছি, আপনাকে দিয়েই আমি দর্শকদেরকে মানে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যেটা বলছেন, আপনি যেটা ভাবছেন যেটা ঠিক, সেটা আসলে ঠিক না, হতেই পারে। সেটাকেও মডিফাই করে আরো অনেক সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, যেটা কিনা আপনার যে রিক্রুটার বা আপনাকে যে ইভ্যালুয়েট করবে তার মাইন্ডসেটই চেঞ্জ করে দিতে পারে, ইন্টারভিউ ধারাই বদলে দিতে পারে। ইন্টারভিউ একটা ফুটবল খেলার মতো, আপনি যদি চিন্তা করেন আপনি একটা পক্ষ, আমি একটা পক্ষ। এখন আপনি যদি প্রথমেই আমাকে মানে আমি যদি অ্যাজ এ ক্যান্ডিডেট, আপনি যদি প্রথম যে দল গোল দেয়, পরবর্তী অপোজিট দল খেলে কি জন্য? সমতা আনার জন্য। আরেক দল খেলে কি জন্য? ব্যবধান বৃদ্ধি করার জন্য। তো আপনি যদি ইন্টারভিউ দিতে গিয়ে প্রথমেই যদি মনে করেন যে ইন্টারভিউ বোর্ড বা পরিবেশ বা সবকিছুকে আপনার প্রেজেন্টেশন বা আপনার কোয়ালিটি কিংবা আপনার প্রিপারেশন, আপনার নলেজ, এটা দিয়ে যদি আপনার পক্ষে রাখতে পারেন, তাইলে আপনার জন্য বাকি খেলাটা সহজ হয়ে যায়। আর পয়লা গিয়েই যদি মনে করেন তারাই এক গোল দিল, সে পয়লা প্রশ্নেই মনে করেন আপনি একটা এলোমেলো কিছু হয়ে গেল, খটকা কিছু লেগে গেল, কিছু একটা জিনিস মিলায় বলতে পারলেন না, তাইলে গিয়ে বাকি পুরো ইন্টারভিউতে আপনি মনে করেন যে আর সেই সমতা আনা, এটা আপনার ভয়ানক কষ্ট। যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়, আপনি খেয়াল করে দেখবেন প্রথম 1 মিনিটে যারা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে, 90% কেসে যায় তারাই নিয়োগ হয়। আচ্ছা। আর প্রথম 1 সেকেন্ডে যারা এলোমেলো করে ফেলে, পরবর্তীতে গিয়ে তারা পরে যতই বোমবাস্টিং করুক না কেন, ওই প্রথম ইমপ্রেশনের আর মনে করেন এটারে মানে আপনারে যে নেব না বলে চিন্তা করে ফেলছি প্রথমে, এরপরে আপনার ইন্টারভিউ যতই ভালো হোক না কেন, আপনারে যে নিব আবার ডিসিশন চেঞ্জ করে নিবতে আনা এ রীতিমতো অসম্ভব। তো ওই কি কয়েক সেকেন্ডের মধ্যে ডিসিশনটা এসে যায় ইন্টারভিউ? এসে যায় না। আপনি যেমন ধরেন এই যে আমার সঙ্গে যখন পডকাস্ট করছেন, আপনি আমাকে একটু আগে বলতেছিলেন যে কালকে যখন আপনি আমাদের কন্টেন্ট দেখছেন আপনার কাছে মনে হয়েছে যে আমি হয়তো রেগুলার ভিডিওর সামনে কথা বলি বা আমার হ্যাঁ, কথা হ্যাঁ, কিছুটা স্পন্টেনিয়াস, এগুলো মানুষ বোঝে না। এটা তো আমি এই বলেই কথা বলে মানুষ দিয়েছি, বোঝে না, এই পডকাস্টটা ভিন্ন রকম হবে। ওইটাই আর কি। কতটুকু ভিন্ন হবে বা কতটুকু ভিন্ন হবে না সেটা তো দর্শকবৃন্দর মানে দর্শকরাই বলতে পারবে। কিন্তু আপনি অ্যাজ এ হোস্ট, যেহেতু আপনি আরো 10 জনকে হোস্টিং করছেন, হ্যাঁ। আপনি ডিফারেন্সটা বোঝেন, অবশ্যই। তেমনি একজন ইন্টারভিউয়ারও ডিফারেন্সটা বোঝে। আপনি আরেকটা কথা বলছিলেন যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর জব সেক্টরটা বা কাজের পরিধি দুই দিকে চলে যাচ্ছে বা দুইটা ভিন্ন রকম। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা বা জবের এটার মেলবন্ধন কি আছে তো, নাকি আসলে জব করতে গিয়ে দেখি, এটা আমার শোনা কথা যে জব করতে গিয়ে দেখি যা আমি জীবনে পড়ছি কোনোটা কাজে লাগতেছে না। ওইটা তো আমি আপনাকে আগেও বললাম যে আমি তো আসলে এটার অ্যান্সার দেওয়ার মতো কোনো পজিশন হোল্ড করি না। আলটিমেটলি তো যা কিছু পড়াশোনা করি এবং যেটা জবে করি একটার সাথে আরেকটার কোনো মিল নাই। ইন্টার পাসের পরে পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত, পুরো কারিকুলাম হওয়া উচিত কারিগরি শিক্ষা কেন্দ্রিক।
ইন্টার পাশের পরে একজন মানুষের 18 বছর বয়সে গিয়ে মানুষের জব করা উচিত। এরপরে গিয়ে সে যে সাবজেক্টে জব করতে যাবে, যেমন ধরেন আপনি এখন আসছেন অ্যাঙ্করিং করতে, হুম। হোস্টিং করতে, আপনি অ্যাঙ্করিং, হোস্টিং, ভিডিও এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট, আপনার এই যে যে 5টা টপিক বললাম, আপনি এই 5টা টপিক নিয়ে যখন ক্যারিয়ারে আগাইতে লাগবেন, তখন আপনি এই 5টা টপিকের উপরে আরো ইনডেপথ স্টাডি করেন, বিকজ আপনি ক্যারিয়ারটা এই সেক্টরে করতে চাচ্ছেন। কারণ তাই না করে আপনি মানে পড়ে আসছেন মনে করেন সিএসি, বসছেন হোস্ট, মনের মধ্যে প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং, হুম। ঠিক আছে, আবার মাঝে মধ্যে ডাক্তার হওয়ার স্বপ্নটাও মনে করেন একটু চুলকানি দেয়। তো তাইলে আপনি যাবেন কোন, তো বিপদে আছে। আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটা বিষয় যেটা নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে হলো গিয়ে মানসিক স্বাস্থ্য। জব ক্ষেত্রে বা আমাদের কাজ করার ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা কতটুকু প্রভাব ফেলে। আর একটা উদাহরণ আমি দিতে চাই, যে জাপানে আমি কয়েকটা ইয়েতে দেখলাম, প্রতিবেদনে দেখলাম যে জাপানে নাকি যে যখন কারো বিয়ে হয়, তখন ওই কোম্পানি থেকে তাদের দুইজনকে, হাজবেন্ড ওয়াইফকে, আলাদা আলাদা শহরে পোস্টিং দিয়ে দেয়, যাতে ওদের বিয়েটা জবে কোনো ইফেক্ট না ফেলে। তো সে এই এই ধরনের মানে আচরণ, মানে এটা কতটুকু যুক্তিযুক্ত, আর মানসিক স্বাস্থ্য জবের ক্ষেত্রে বা ক্যারিয়ার লাইফে কতটুকু ভূমিকা ফেলে? একজন মানুষের মানসিক স্বাস্থ্য তখনই ভালো থাকে যখন সে তার কাজে পরিপূর্ণতা আনতে পারে। যেমন ধরেন, আমি যখন আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর কথা চিন্তা করছি, যখন আমি আমার বাচ্চাকে কাঙ্ক্ষিত স্কুলটাতে ভর্তি করাতে পারবো, ওইটাই আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। ওই দিন আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকতেছে। হুম। আমি আমার ফ্যামিলিকে একটা কিছু সময় দেওয়ার চেষ্টা করছি, আমি আমার ফ্যামিলিকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যখন আমি এই টার্গেটটা অ্যাকমপ্লিশ করতে পারছি, ওটাই আমার জন্য মানসিক স্বাস্থ্য ভালো। আপনি যেমন ধরেন এই যে পডকাস্টটা রেকর্ড করতে আসছেন, আপনি যেই পডকাস্টটা শুট করলেন, শুট করাটা সময় মতো শেষ হওয়া মানেই আপনার মানসিক স্বাস্থ্য ভালো। সময় মতো শেষ করতে পারলেন না, মাঝখানে 3বার কারেন্ট গেল, 2বার সাউন্ডের সমস্যা, 3বার এই সমস্যা, আপনার মানসিক স্বাস্থ্য মনে করেন যে তখন খারাপ। তো আলটিমেটলি অদক্ষ মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের টানাটানি থাকতে পারে। আর মানসিক স্বাস্থ্য বলতে, যেমন ধরেন আপনার একটা কথা আছে না, যে আপনাকে আমি বললাম কবি নজরুলের মতো হন, হুম। আপনি খালি তার স্কুল পালানোটাই দেখলেন। এখন স্কুল পালানো ওয়াজ নট হিজ অনলি কোয়ালিটি, তার আরো 10টা কোয়ালিটি ছিল, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে স্কুল পালানোর মাধ্যমেই ধরেন যে আপনি কবি নজরুল হইতে চান, তাহলে তো হবে না। স্কুল পালাইলে আপনার ম্যাক্সিমাম কেসে আপনি অটোওয়ালা হইতে পারেন, রিক্সাওয়ালা হইতে পারেন, কিন্তু কবি নজরুল হয় এটা তো আপনার শুধু রিক্সা পালাইলে হবে না, ঠিক আছে। আপনি গ্র্যাজুয়েশন না করলে কিংবা ইউনিভার্সিটি ড্রপ আউট হলে সবাই মার্ক জাকারবার্গ হয়ে যাবে বা বিল গেটস হয়ে যাবে, এরকম কোনো সম্ভাবনা নাই। কারণ মেজরিটি হচ্ছে আপনার রিক্সা চালায় খায় বা দিনমজুর, যারা স্কুলের গণ্ডি মানে পেরোতে পারে নাই। সো এক্সেপশনাল ইজ নট দ্য এক্সাম্পল। তো যার কারণে যেমন ডক্টর এপিজে আব্দুল কালামের একটা কোটেশন আছে যে প্রত্যেক সময় 5টা 5:30টার ভিতরে অন টাইমে অফিস থেকে ছুটি করবা। এখন আপনি ওই কোটেশনটা খুব গুরুত্বপূর্ণ সহকারে মানসিক স্বাস্থ্যের মধ্যে নিলেন, কিন্তু অফিস কিভাবে করতে হবে, নিজের দায়িত্ব কিভাবে নিতে হবে, কিভাবে কাজ করতে হবে, ওই রিলেটেডও তার আরো কিছু কোটেশন আছে, কিন্তু ওইগুলো আপনার সঙ্গে মানে এগুলো ধরেন আপনার সঙ্গে ম্যাচ করতেছে না, যার কারণে আপনি ওগুলোর দিকে যাচ্ছেন না। আমি কি আপনাকে বোঝাতে পারছি? মানে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি অলসতাটাকে আপনার মানসিক স্বাস্থ্যের প্যারামিটার বানায় রাখছেন। অলসতা, অদক্ষতার কারণে আপনি যে পিছিয়ে পড়ছেন, এটাকে আপনি আপনার মানসিক স্বাস্থ্যের দুর্বলতার কারণ বানায় রাখছেন। যেমন আমার একটা ছেলে আছে, এই ছেলেটা একটা রিলস এডিট করতে যায়, তো আমাকে সেদিন বলতেছে যে ভাই আমার একটা 1 মিনিটের রিলস এডিট করতে 5-6 ঘন্টা সময় লাগে, আমার জন্য তো কাজের প্রেশার বেশি হয়ে যাচ্ছে। এখন আসলে তো একটা রিলস এডিট করতে 5-6 ঘন্টা সময় লাগে না, তুই পারিস না এই কারণে তোর সময় বেশি লাগে। এটা শেখ, কেমনে রিলস এডিট করে, ক্যাপকাট দিয়ে কেমনে করে, এটা তুমি শেখো। একটা রিলস এডিট করতে তো তোমার 20 মিনিট সময় লাগবে, দেন না তুমি মানে তখন না তোমার কাছে জিনিসটা ভালো লাগবে। তুমি তো তোমার দক্ষতার কারণে, আমার এরকম প্রচুর মানুষকে চিনি যাদেরকে আপনি একটা শিট ধরায় দেন, হুম। এক্সেলে বসাইতে বলেন, এক্সেলের কোনো কাজ জানে না। 2+2 কত, মনে করেন যে 22-এর সাথে 27 যোগ করতে কত হয়, এখন এক্সেলে যায় লেখে 22, নিচে লেখে 27, তারপরে ক্যালকুলেটর নেয়, নিয়ে ক্যালকুলেটরে 22 আর 27 যোগ করে যে ফলাফলটা আসে, ওই ফলাফলটা নিয়ে ওই জায়গায় বসে। ওর মানসিক স্বাস্থ্য কেমনে ভালো হবে বলে? তার মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য তো আগে তার নিজেকে পরিবর্তন করতে হবে। ওই পরিবর্তন না আসলে, এবং দেখবেন এই ধরনের লোকগুলা কি হয়, অন টাইমে কাজ শেষ করতে পারবে না,
কাজ করলে একটা কাজের মধ্যে বিভিন্ন জায়গায় ভুল হবে, বিভিন্ন জায়গায় ত্রুটি হবে, তারা দোষ দিবে, অমুকে আমাকে শিখায় নাই, আমার স্কুল শিখায় নাই, বস শিখায় নাই, কর্মী শিখায় নাই। তো আপনি যদি, আমি আপনার দিকে এক আঙ্গুল যে দিচ্ছি, কিন্তু বাকি 3-4 আঙ্গুল তো আমার দিকেই। তো আলটিমেটলি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে অবশ্যই। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অ্যাকচুয়ালি নিজেকে দক্ষ হতে হবে, নিজেকে যোগ্য হতে হবে, নিজেকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে, প্রতিষ্ঠানের অপরিহার্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে। পদ্মা নদীর মাঝি নামে একটা উপন্যাস আছে, ওই উপন্যাসে একটা কথা আছে, পুরো পৃথিবীতে মাথা গুজিবার জায়গার কোনো অভাব নাই, কিন্তু তাহাদের জন্য বরাদ্দকৃত জায়গা ওটুকুই। আচ্ছা। পুরো পৃথিবীতে জবের কোনো অভাব নাই, কিন্তু তাহাদের জন্য বরাদ্দকৃত জব ওটুকুই। পুরো পৃথিবীতে লাখ লাখ টাকা বেতন পায় এরকম প্রফেশনালদের কোনো অভাব নাই, কিন্তু ওইটা আপনার জন্য বরাদ্দ না, বিকজ ইউ কান্ট ক্রিয়েট দ্যাট মাচ ইম্প্যাক্ট। আচ্ছা আচ্ছা। আর আপনার কর্পোরেট আজ থেকে দুইটা রিয়েল লাইফ এক্সাম্পল শুনতে চাই, দুই ধরনের। একটা কিনা যাকে আপনি একটুখানি পুশ করেছেন বা একটুখানি হেল্প করেছেন এবং তার জীবনটা বদলে গেছে। আরেকটা এক্সাম্পল শুনতে চাই যেটা কিনা হচ্ছে তার পক্ষে আসলে কিছু করাই সম্ভব ছিল না, কিন্তু আপনাদের হেল্পে তার জীবনটা বদলে গেছে। আসলে এরকম তো অনেক এক্সাম্পল আছে, যেমন ধরেন যে আমাদের কোম্পানিতে আমার একজন টিম মেম্বার কাজ করে। তো তাকে আমরা, আমাদের কোম্পানিতে রিক্রুটমেন্টের সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে নন পেইড ইন্টার্ন হিসেবে কাজ করতে হবে 4 মাস। সেখানে আমরা আপনাকে কাজ শিখাবো। হ্যাঁ, এখন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় শিখে আসছেন পয়সা দিয়ে, এই জায়গায় আমরা আপনার কাছ থেকে পয়সা নিচ্ছি না, ফ্রিতে। ফ্রিতে আমরা আপনাকে কাজ শিখাচ্ছি, কিন্তু আমরা আপনাকে কাজ শিখাচ্ছি এই কারণে যে আমরা আপনাকে কোনো পয়সা দিচ্ছি তা না। আমরা আপনাকে লাঞ্চ, আপনি যদি অফিসে এসে অফিস করেন তাহলে আমরা আপনাকে সাবসিডাইজড লাঞ্চ দেব। তো এইভাবে আপনি 4 মাস নন পেইড ইন্টার্ন হিসেবে কাজ করবেন। এরপরে আমরা আপনাকে নিব অ্যাসোসিয়েট হিসেবে। অ্যাসোসিয়েট হিসেবে আপনি যখন কাজ করা শুরু করবেন তখন আপনার 6-7 হাজার টাকা টাইপের একটা অ্যামাউন্টের আপনি স্যালারি পাবেন। এরপরে আমরা আপনাকে ফুল টাইম করব, তখন আপনার 18 থেকে 20 হাজার টাকা টাইপের অ্যামাউন্টের ফুল টাইম স্যালারি আসবে। এরপরে গিয়ে আপনার ধাপে 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 ইনক্রিমেন্ট হবে। তো কিরকম হয় আমাদের কোম্পানিতে এরকম আমরা পেয়েছি, কেউ যখন নন পেইড ইন্টার্ন হিসেবে কাজ করতে আসে তখন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এক গাদা গাইগুই টাইপের লোক এসে বলা আরম্ভ করে কি, ওরা তো তোর রক্ত চুষে খাচ্ছে, হ্যাঁ এখানে তুই মাগনা কাজ করবি, ওরা না জানি তোর কাছ থেকে কি নিয়ে গেল, মানে না জানি তুই কি জানিস যে তোর কোন জিনিসটা তারা চুরি করে নিয়ে যাবে। হ্যাঁ, তোর ভিতরে হচ্ছে এখন মানে ও হচ্ছে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে পড়ে বা সেকেন্ড ইয়ারে পড়ে, একটা ইন্টার্নশিপ করার মাধ্যমে তার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, সেটা কোম্পানি সম্পর্কে সে নলেজ পাবে। কিন্তু তার চারপাশের এই যে মানুষজন তাকে এই ধরনের পরামর্শ দিচ্ছে যে হ্যাঁ তোমার কাছে কিন্তু আরেকটা ফেসবুক বানানোর মতো গোপন আইডিয়া আছে, ওই কোম্পানি যে তোমার নিয়ে যেতেছে ওরা মনে হয় এই আইডিয়া চুরি করে খেয়ে ফেলবে। বাট উই গট সামওয়ান, আমরা এরকম কি কাউকে কাউকে পাইছি যে যারা তাদের এই যে চারপাশের যে নেগেটিভিটিগুলো, এই নেগেটিভিটিটাকে তারা ওভারকাম করে তারা প্রথমে নন পেইড ইন্টার্ন, তারপরে পেইড, তারপরে অ্যাসোসিয়েট, অ্যান্ড দেন তারা আমাদের কোম্পানিতে এখন ফুল টাইম টিম মেম্বার হিসেবে কাজ করছে এবং প্রায় মান্থলি 30 হাজার টাকার উপরে তারা স্যালারি উইথড্র করতে পারছে। স্টিল তারা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার না জানি থার্ড ইয়ারের স্টুডেন্ট। সো এটা আমি একটা এক্সাম্পল বলতে পারি যে এইভাবে আমরা অনেক বাচ্চাদেরকে, মানে আমি তো এদেরকে তো এখন আমাদের কাছে মনে হয় যে শিশু বাচ্চার মতোই, তো আলটিমেটলি ওদের লাইফে এই ধরনের পরিবর্তন একটা আমার প্রতিষ্ঠান বা আমাদের মাধ্যমে আসছে, এটা একটা। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে মানুষের ক্যারিয়ারে পরিবর্তন, এইটা তো আসলে মানে পুরো কর্পোরেট আজকের ইতিহাস বললে তো মানে 50,000 60,000-এর মতো এরকম গল্প আছে। এরকম গল্প না ডেলি ঘটে। একটা ভিন্ন রকম গল্প শুনতে চাই, যেহেতু আপনি এতগুলো গল্প জানেন, ওর মধ্যে থেকে একটা শুনতে চাই যার কিনা আসলে মানে মনে হচ্ছিল অথবা অবস্থানটা এরকম ছিল যে ও আসলে কিছুই করতে পারবে না, ওখান থেকে সে আজকে একটা সাকসেসফুল পর্যায়ে আছে। আপু এরকমও আসলে না অনেক এক্সাম্পল আছে, যেমন আমাদের মানে একটা ছেলে আছে এরকম, সে হচ্ছে আপনার খুলনায় মানে খুলনায় থাকতো। তো তাকে আমি বললাম যে খুলনায় কোনো কিছু নাই, খুলনায় কিছু নাই, খুলনায় থাকা যাবে না, খুলনার থেকে ঢাকায় চলে আসতে হবে। এখন তার যে মানে সে যে হোটেলে থাকে আর কি, হোটেল দি ড্যাডি, হ্যাঁ এখন ড্যাডি তো তাকে কোনোভাবেই মনে করেন যে আপনার ঢাকায় আসতে দিবে না। এখন ড্যাডির সাথে তার এই নিয়ে বিশাল বাকবিতণ্ডা। তারপরে যেমন ধরেন যে আপনার তার মাও আপনার ওই সাবানার সময়কার যে মেলোড্রামা ছিল, হ্যাঁ যে যেতে হলে আমার শাড়ির আঁচলের উপর দিয়ে যেতে হবে, হ্যাঁ এরকম। তো তারপরে আমি তারা বললাম যে এই সমস্ত ড্রামা বাদ, প্রয়োজনে জাল না খুলে সিনেমার ওই পোর্শন ওইদিকে দেখাচ্ছে, সিনেমার তো আরো একটা অংশ আছে,
কি যে নায়ক নায়িকা মেনে না নিলে জাল না খুলে পালায় চলে আসো, তুই দরকার হলে পালায় চলে আয়, কিন্তু তাও তোর এই কাজটা, কাজের সাথে তোর সম্পৃক্ত থাকা উচিত। অ্যান্ড দেন হি ডিড দ্যাট, কিন্তু দুইটাকেই একটু মিক্সিং ওয়েতে করছে। সে হচ্ছে আপনার তার তার বড় চাচাকে হচ্ছে আপনার উকিল হিসেবে নিয়োগ দিছে, যে চাচ্ছু তুমি আব্বুরে যায় আর আম্মারে যায় বুঝাও যে আমারে যেন যেতে দেয়। তারপরে সেই চাচা এসে বুঝাইছে, বুঝানোর পরে ঢাকায় আরেক চাচার বাসা বা আরেক ফুফুর বাসায় থাকার শর্তে তাকে ঢাকায় আসতে দিছে। এবং মানে এই যে কুমিল্লা থেকে ঢাকা আসাটা বা খুলনা থেকে ঢাকা আসাটা, এটা ছিল হচ্ছে গিয়ে তার মানে লাইফে একটা বিশাল পরিবর্তন। সে যদি আজকে কুমিল্লায় থাকতো, মানে আমার এরকম সিমিলার এক্সাম্পল দুটো, এই কারণে আমি দুইটাই একসঙ্গে বললাম। তাহলে সে যদি আজকে কুমিল্লায় থাকতো, তার জীবনে কিছু হতো না, কিচ্ছু করতে পারতো না। সে যদি আজকে ইয়েতে থাকতো, তার জীবনে কিছু করতে পারতো না। আলটিমেটলি আপনি বাংলাদেশের যে কোনো একটা মফস্বলে থেকে ওইভাবে ক্যারিয়ার করতে পারবেন না, আপনার স্কোপ নাই, অপশন নাই, আপনাকে ঢাকামুখী হতেই হবে। আবার আপনি এখন ঢাকা থেকে দুবাই যান, আপনি দেখবেন আরো অনেক অপরচুনিটি আছে। আপনি দুবাই থেকে নিউ ইয়র্ক যান, ওখানে গেলে দেখবেন আপনার আরো অপরচুনিটি আছে। আমাদের নবীজি তো আপনার ধর্ম প্রচার করার জন্য এলাকা ছাড়া লাগছে, বিভিন্ন মক্কা থেকে মদিনায় গেছে, তারপরে না হিজরত করার কারণে মনে করেন যে উনি ধর্মটাকে আরো ম্যাস পিপলের মাঝে ছড়িয়ে দিতে পারছে। সো প্রতিভা ছড়ায় দেওয়ার জন্য আপনাকে মানে আপনার অবস্থান পরিবর্তন করা লাগতে পারে। সো আমি এরকম বহু মানুষকেই এই ধরনের বুদ্ধিসাধ্য দিয়ে থাকি যে এদিক ওদিকে থাকার দরকার নেই, ঢাকায় আসো, জব খোঁজো, জবে জয়েন করো, আর্লি এজ থেকে জবে জয়েন করো। সো ইয়া দিস আর। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যে আজকে আপনার এই পডকাস্টটা দেখছেন, একজন তরুণ, 20 বছর হোক বা জেনজি হোক, একজন খুবই ডিপ্রেসড একজন তরুণ বসে বসে আপনার পডকাস্টটি দেখছে, এখন তার উদ্দেশ্যে আপনার দুটি কথা তার জন্য। প্রথম কথা হচ্ছে যে আজকে থেকেই কাজে লেগে যেতে হবে। হাতের সামনে যে কোনো কাজ পাওয়া যাক না কেন, সেই কাজে লেগে যেতে হবে, সেটা পেইড হোক সেটা নন পেইড হোক, কাজে শুরু করতে হবে। যেদিন থেকে আপনি কাজ আরম্ভ করবেন সেদিন থেকে আপনার ক্যারিয়ার শুরু হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনি যখন একটা কাজ শুরু করবেন, আপনার চারপাশ থেকে নানানজন নানান রকমের কিছু বলা আরম্ভ করবে, বাট ডোন্ট লিসেন টু দ্য নেসেয়ার্স। তারা বলবেই, তাদেরকে কিছু একটা করে দেখাতে হবে, করে দেখালেই তারা স্বীকার করবে যে না, আমিও ভাবতাম তুমি পারবা। সো এই পর্যায় পর্যন্ত যাওয়া, এই পর্যায়টা আসা পর্যন্ত ধৈর্য সহকারে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। কাজ। অনেক 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 ধন্যবাদ নিয়াজ ভাইয়া, মানে আমাদের এখানে আসার জন্য আর এই মূল্যবান বক্তব্যগুলোর জন্য। আমার মনে হয় যে মানে আসলে মানে এই পডকাস্টটা যাদের চোখে চোখ পর্যন্ত যাবে, তাদের আসলে অনেক মানুষের জীবন পরিবর্তন হবে, আমি মনে করি এটা। আর আপনার এতক্ষণ সময় দেওয়ার জন্য মানে আমি আপনাকে মানে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ, যারা দেখছেন, যারা শুনছেন। আমার সঙ্গে যদি কেউ কানেক্টেড থাকতে চান, নিয়াজ আহমেদের ফেসবুক পেজ বা লিঙ্কডইন প্রোফাইল আছে, সেখানে আপনারা আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। এবং আপনাদের ক্যারিয়ার বা জব সুইচ রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাদের পেজে হোক, আমাদেরকে পার্সোনালি হোক, রিচ করতে পারেন। সেটা এই শো এর মাধ্যমে হোক বা যে কোনো উপায় হোক না কেন, যে কোনো সমস্যা নিয়ে আপনি আমাদের সঙ্গে কনসাল্ট করলে আমরা আপনাকে কোনো না কোনো সমাধানের রাস্তা বলে দিয়ে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। শুধু দর্শক সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং নিয়াজ ভাইয়াকেও ধন্যবাদ তার অতি মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং আজকে আমরা বিদায় নিচ্ছি এন্টারপ্রেনিউর নিউজ প্রেজেন্স রুট টু রাইজ প্রোগ্রাম থেকে। সবাইকে ধন্যবাদ।